নোয়ার জন্মের সময় সে রাজ পরিবারের ১৩তম সন্তান ছিল। রাজার ১৩ জন ছেলের মধ্যে একজন হিসেবে যখন সে চোখ খুলল তখন একজন দয়ালু মহিলা তাকে দেখছিলেন। নোয়া ভাবতে লাগলো, ইনি কি আমার মা নাকি কোনো পরিচারিকা? কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই এক বৃদ্ধ দাড়িওয়ালা লোক, যিনি তার বাবা এবং রাজা ছিলেন, তার কাছে এলেন। রাজা তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং বললেন, একে একদম তার মায়ের মতো দেখতে। তার মা সঙ্গে সঙ্গে লজ্জায় লাল হয়ে বললেন, না না, এর চোখ আর ভ্রু তো একদম রাজার মতো। নোয়া দেখল যে সে নিজের স্ট্যাটাস দেখতে পাচ্ছে, কিন্তু এখন কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ একজন রাজকীয় ম্যাজিশিয়ান এলো। সে তাকে কোলে নিয়ে রাজাকে বলল, এর জাদুকরী ক্ষমতা হলো পানির। রাজা খুশিতে হেসে উঠলেন এবং বললেন, যখন এ বড় হবে তখন একে দক্ষিণ সাম্রাজ্যের জমি দেওয়া হবে, যেখানে বেশিরভাগ পানি ম্যাজিশিয়ান বংশের মানুষ থাকে। সে সেখানে ন্যায় বিচারের সাথে রাজত্ব করবে। এরপর রাজা ম্যাজিশিয়ানকে বললেন তার স্ট্যাটাসগুলোও দেখে নিতে। যেমনই স্ট্যাটাস দেখা গেল, পুরো দরবারে নীরবতা নেমে এলো। রাজাও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। কেউ একজন চিৎকার করে বলল, এ তো অলৌকিক ঘটনা। বাকিরাও কানাকানি করতে লাগলো। নোয়া বিভ্রান্ত হয়ে গেল। সে নিজের স্ট্যাটাস চেক করে দেখল, এস র্যাঙ্ক ওয়াটার মেজ। জন্মের সময় এস র্যাঙ্ক, এমন কথা আগে কেউ শোনেনি। ৬ বছর কেটে গেল। নোয়া এখন একজন সুস্থ তরুণ বালকে পরিণত হয়েছে। সে ধীরে ধীরে কিংডম অফ মির্স সম্পর্কে জানতে পারল, যেখানে তার বাবা রাজত্ব করেন। বহু দশক ধরে এখানে শান্তি বজায় আছে, কোনো যুদ্ধ নেই। মানুষ রাজাকে খুব ভালোবাসে এবং রাজপুত্রদেরও স্থানীয় লোকজন ও সম্ভ্রান্ত পরিবারগুলো খুব শ্রদ্ধা করে। কিন্তু নোয়ার রাজনীতিতে কোনো আগ্রহ ছিল না, কারণ গত ৬ বছরে সে নিজের সম্পর্কে একটি বিশেষ কথা জানতে পেরেছে। তার কাছে একটি বিশেষ ক্ষমতা ছিল যা সম্পর্কে কেউ জানত না। সে তার অধীনস্থদের কাজের অভিজ্ঞতা শুষে নিতে পারত। তার কাছে যত বেশি পরিচারিকা থাকবে, সে তত বেশি শক্তিশালী হতে পারবে। আর সাধারণ মানুষের মতো তার কোনো লেভেল সীমাবদ্ধতাও ছিল না। নোয়া সীমাহীনভাবে নিজের র্যাঙ্ক বাড়াতে পারত এবং এই গ্রহের সবচেয়ে শক্তিশালী ম্যাজিশিয়ান হতে পারত। তার পরিচারিকারা তার প্রতি সম্পূর্ণ অনুগত ছিল। তারা নিজেদের মধ্যে বলাবলি করত যে মাত্র ৬ বছর বয়সেও নোয়া কত বড়দের মতো আচরণ করে। সে দ্রুত সকালের নাস্তার জন্য ডাইনিং রুমে গেল। সে ভাবছিল যে এখন বয়সের কারণে তার দক্ষতা ও ক্ষমতা সীমিত, কিন্তু যদি সে প্রশিক্ষণ চালিয়ে যায় তবে সে দ্রুত উন্নতি করবে এবং বড় ভাইদেরও ছাড়িয়ে যাবে। ঠিক তখনই ভিলিন নামের এক সুন্দরী পরিচারিকা এসে বলল, ক্রাউন প্রিন্স এবং চতুর্থ প্রিন্স দুজনেই আপনার সাথে দেখা করতে এসেছেন। নোয়া দ্রুত নাস্তা শেষ করল। ক্রাউন প্রিন্সকে অপেক্ষা করানো ঠিক নয়। সে ভাই হলেও সে গেস্ট রুমে গিয়ে এক হাঁটু গেড়ে বসে বলল, স্বাগত জানাই ক্রাউন প্রিন্স অ্যালবার্ট এবং চতুর্থ প্রিন্স হেনরি। অ্যালবার্ট ঠান্ডা চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কোথায় ছিলি তুই? হেনরি উষ্ণতার সাথে বলল, নোয়া বড় হয়ে খুব কৌতূহলী যুবকে হয়ে উঠছে। অ্যালবার্ট বলল, তুই একদিন খুব ভালো চ্যান্সেলর হবি। তারপর বলল, তোর জন্য একটা উপহার এনেছি। সে তালি বাজালো। একজন ভীত সন্ত্রস্ত ভৃত্য ছোট একটি কফিন নিয়ে এলো, যেখান থেকে এক মারাত্মক ইভিল অরা বের হচ্ছিল। নোয়া অবাক হয়ে গেল, এটা কেমন অদ্ভুত উপহার। অ্যালবার্ট ভৃত্যকে কফিনটি খুলতে বলল। ভৃত্য খুব ভয়ে ভয়ে সেটি খুলল। খোলার সাথে সাথেই মৃত এবং মৃত্যু পথযাত্রী মানুষের ইভিল অরা পুরো ঘরে ছড়িয়ে পড়ল। নোয়া তা পরিষ্কার অনুভব করতে পারল। সে কফিনের ভেতরে একটি তলোয়ার দেখল এবং ভাবল, এটা আসলে কি? অ্যালবার্ট বলল, এটা তোলো এবং দেখো কেমন লাগে। নোয়ার একদমই সেটা তোলার ইচ্ছে ছিল না, কিন্তু রাজপুত্রের উপহার প্রত্যাখ্যান করা যায় না। সে ধীরে ধীরে তলোয়ারটি তুলল। তার ছোট শরীরের জন্য সেটি অনেক বড় ছিল। অ্যালবার্ট হাসল এবং বলল, আমি জানতাম তুই পারবি। তারপর জানালো, এই তলোয়ারটি পানি ম্যাজিশিয়ানদের জন্য তৈরি। এর নাম লিভায়াথান। এর আগে ১২০ জনেরও বেশি মানুষ এটি তোলার চেষ্টা করেছে, কিন্তু কেউ জীবিত ফেরেনি। নোয়া ভয় পেয়ে গেল এবং তলোয়ারটি তার হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল। হেনরি বলল, ভয় পাস না। অভিশাপ এতটাই শক্তিশালী যে যদি এই তলোয়ার তোকে গ্রহণ না করত তবে ছোঁয়া মাত্রই তুই মারা যেতি। এরপর দুই ভাই উঠে চলে গেলেন। নোয়া ঝুঁকে কুর্নি করল এবং মনে মনে ভাবল, এই নিজ ক্রাউন প্রিন্স যে আমার নিজের ভাই, সে বিনা কারণে আমাকে এত বিপজ্জনক কাজ কেন দিচ্ছিল? আমি যদি এই কথা মুখে বলতাম তাহলে হয়তো এতক্ষণে আমার মাথা বল্লমে গাঁথা থাকত। সন্ধ্যায় বিছানা গোছানোর সময় নোয়া দেখল এক পরিচারিকা খুব চিন্তিত হয়ে আছে। সে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? জয়ী প্রথমে ইতস্তত করছিল, কিন্তু নোয়া জোর দিলে সে হাঁটু গেড়ে বসে পড়ল। বলল, আমার কয়েকদিনের ছুটি চাই। আমার গ্রামে বন্যা এসেছে, সব ভেসে গেছে, পরিবার না খেয়ে আছে। আমি রেড লাইট ডিস্ট্রিক্টে দেহ বিক্রি করে টাকা জোগাড় করব। নোয়া বলল, থাম, তুই আমার প্রতিগত পরিচারিকা। এত লম্বা সময়ের জন্য যেতে পারবি না। তোর মাকেই প্রাসাদে নিয়ে আয়। আমি তাকে পেছনের গেট পাহারার কাজ দেব। মাসে $৫,০০০ বেতন পাবি। জয়ী বিভ্রান্ত হয়ে গেল। এমন পদের কথা সে কখনো শোনেনি, আর বেতনও অনেক বেশি। নোয়া বলল, চিন্তা করিস না। তারপর বলল, রাজধানীর পশ্চিম উপকণ্ঠে একটা খালি বাড়ি আছে, তুই তোর মায়ের সাথে সেখানে থাকতে পারিস। জয়ীর চোখে জল চলে এলো। তখনই বাটলার ডিলান এসে জিজ্ঞেস করল, কিছু লাগবে? নোয়া জিজ্ঞেস করল, জয়ীর গ্রামের বন্যার খবর কি জানো? তারপর বলল, ওখানে যত পারো জমি কিনে নাও। ডিলান বলল, এটা তো খুব বাজে বিনিয়োগ হবে। নোয়া বলল, মানুষকে রক্ষা করতে হবে। আমরা যদি না করি তবে ভিলেনরা জমি দখল করে অবৈধ বসতি শুরু করে দেবে। ডিলান অবাক হয়ে গেল। নোয়া জিজ্ঞেস করল, কি হলো? ডিলান বলল, আপনি এত কম বয়সে একজন অভিজ্ঞ মানুষের মতো দূরদর্শিতা দেখাচ্ছেন। আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি আপনার। তবুও নোয়া মনে মনে ভাবল, আগের জীবনে অনেক ধ্বংস দেখেছি, কিন্তু এই কথা কাউকে বলতে পারবো না। ডিলান বলল, আমার হিসেবে পুরো জমি কিনতে প্রায় ৭০ মিলিয়ন লাগবে। জয়ী চমকে উঠল। নোয়াও জানতো এটা খুব বড় অঙ্ক। তার অনুসারীরা প্রতি বছর ৮০,০০০ আয় করে।
তার কাছে ট্যাক্স আর ভাইদের দেওয়া উপহার মিলিয়ে 50 মিলিয়ন আছে, তবুও 20 মিলিয়ন কম পড়ছিল। সে ডিলানকে বলল, রাজধানীর দক্ষিণ দিকের জমিটা বিক্রি করে দাও। ডিলান অবাক হয়ে বলল, ওটা তো রাজা আপনাকে উপহার দিয়েছিলেন, বিক্রি করা খুব অভদ্রতা হবে। নোয়া বলল, চিন্তা করো না, বাবার সাথে আমি পরে কথা বলে নেব। তারপর বলল, প্রজাদের জন্য আত্মত্যাগ করা অভিজাতদের দায়িত্ব, আর যে অভিজাত মানুষের জন্য কাজ করে সাধারণ মানুষ তাকে খুব ভালোবাসে, এটা ভবিষ্যতে কাজে লাগবে। ডিলান মাথা নত করে বলল, আমি সব সামলে নেব। পরের দিন সকালে নোয়া তার পরিচারিকাদের বাহিনী নিয়ে প্লাবিত এলাকা পরিদর্শনে যাওয়ার জন্য তৈরি হলো। তখনই চতুর্থ প্রিন্স হেনরি তাকে ডাকলেন। নোয়া দৌড়ে গেল এবং উষ্ণ অভ্যর্থনা জানিয়ে দেরি হওয়ার জন্য ক্ষমা চাইল। হেনরি বলল, ঠিক আছে, কোথায় যাচ্ছিস? নোয়া বলল, দাসা নামের অঞ্চলটি পুরো বন্যায় ডুবে আছে, সেখানে জমি কিনতে আর ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে যাচ্ছি। হেনরি লিভায়াথান তলোয়ারটি দেখে জিজ্ঞেস করল, ওটা কি ব্যবহার করার পরিকল্পনা আছে? নোয়া বলল, না, সাথে রেখেছি যদি কাজে লাগে, এখনো পর্যন্ত বিশেষ কিছু অনুভব করিনি। হেনরি তাকে একা নির্জনে নিয়ে গেল এবং বলল, অ্যালবার্টের এই হঠাৎ দয়ার ওপর আমার সন্দেহ হয়েছিল। খোঁজ নিয়ে জানলাম এই তলোয়ারের নিজস্ব বুদ্ধি আছে, এটা শুধু তার আসল মালিকের আদেশ মানে। নোয়ার সেই দৃশ্য মনে পড়ল যেখানে আগের লোকগুলো মারা গিয়েছিল। সে বুঝতে পারল এই তলোয়ারটি একটি পাগলা কুকুরের মতো, এর মালিকানা অর্জন করতে হবে। হেনরি বলল, সাবধানে থাকিস, খুব প্রয়োজন না হলে ব্যবহার করিস না, আমার মন বলছে এটা তোর প্রাণ কেড়ে নেবে, যেমন শত শত মানুষের নিয়েছে। এরপর নোয়া দাসা অঞ্চলের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে পৌঁছে ধ্বংসলীলা দেখে সে অবাক হয়ে গেল। ডিলানকে বলল পাশের সরকারি অফিসে গিয়ে জমির দলিলগুলো পরীক্ষা করতে। এরপর জয়ীর সাথে গ্রামে গেল, দেখল মানুষজন অস্থায়ী ছাউনিতে সরকারি ত্রাণের খাবার খাচ্ছে। সে একটু খুশি হলো, কিন্তু জাও ভাত মুখে দিতেই সেই খুশি উবে গেল। খাবারে তো খারাপ হয় কি করে? সে স্থানীয় কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে যাচ্ছিল, ঠিক তখনই লর্ড গার্ল পরিদর্শনে এলেন। নোয়া ভাবল, এবার নিশ্চয়ই এই খারাপ খাবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু গার্ল নাক টিপে ধরে বললেন, এটাই যথেষ্ট। রাধুনীরা খুশি হয়ে গেল। প্রধান রাধুনী বলল, প্রাসাদে আপনার জন্য রাজকীয় ভোজ প্রস্তুত। গার্ল তক্ষুনি ভোজের জন্য রওনা হলেন। নোয়া আর সহ্য করতে পারল না। সে সরাসরি সামনে গিয়ে বলল, গার্ড, তুই একটা দুর্নীতিবাজ ছোট লোক, তোর সাহস তো কম না। গার্লের আত্মসম্মানে আঘাত লাগলো এবং সে তলোয়ার বের করে ফেলল। নোয়া সঙ্গে সঙ্গে লিভায়াথানকে আহ্বান করল। সে আশা করেছিল তলোয়ারটি হয়তো তাকে মেরে ফেলবে। তলোয়ারটি উড়ে এলো। প্রথমে মনে হচ্ছিল সেটি আদেশ মানছে, কিন্তু হঠাৎ প্রতিরোধ করতে শুরু করল। এক শক্তিশালী অশুভ শক্তির প্রভাবে নোয়ার শরীর জ্বলতে লাগল। তবুও নোয়া পিছিয়ে যায়নি। অবশেষে তলোয়ারটিকে সে বশ করতে সক্ষম হল। কিংবদন্তি এই তলোয়ারের মালিকানা এখন তার। গার্লের জেতার আর কোনো সুযোগ ছিল না। নোয়া তার আক্রমণ প্রতিহত করল। তারপর বলল, বিপর্যয়ের সময় প্রজাদের সাথে প্রতারণা করার শাস্তি মৃত্যু। চোখের পলকে এক কোপে গার্লের মাথা দেহ থেকে আলাদা হয়ে গেল। সবাই স্তব্ধ হয়ে গেল। রক্ষীরা তাকে ঘিরে ধরল। নোয়া হয়তো মারা যেত, কিন্তু সে তলোয়ারটি দিয়ে মাটিতে আঘাত করল। সেখানে বিশাল এক গর্ত তৈরি হল এবং বিশৃঙ্খলার সৃষ্টি হল। এমন সময় নাইট রোয়ান এলেন, যিনি ওই এলাকার নতুন ব্যবস্থাপক। তিনি নোয়াকে চিনতে পেরে হাঁটু গেড়ে বসে সম্মান জানালেন। বাকি সবাই তাকে অনুসরণ করল। নোয়া নির্দেশ দিল, সবার আগে সবাইকে ভালো খাবার দিতে হবে। রোয়ান ক্ষমা চেয়ে কাজে লেগে পড়লেন। কিছুদিন পর নোয়াকে রাজধানীতে ডেকে পাঠানো হলো। সে ভেবেছিল হয়তো বকা শুনতে হবে, কিন্তু রাজা তার প্রশংসা করলেন। তারপর তার স্ট্যাটাস চেক করে দেখা গেল সেগুলো আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। রাজা বললেন, ধন্যবাদ, সাম্রাজ্য চালাতে আমার তোমার আরও সাহায্য প্রয়োজন। নোয়া কিছুদিন রাজধানীতে থাকল। এটি ছিল সাম্রাজ্যের হৃৎপিণ্ড এবং সবচেয়ে সমৃদ্ধ জায়গা। মেধাবী মানুষ এখানে কাজের সন্ধানে আসত। নোয়ার পরিকল্পনা ছিল কোনো মেধাবী মানুষকে নিজের সাথে যুক্ত করে নিজের শক্তি বাড়ানো। প্রথম প্রার্থী ছিল এক তরুণী যে একজন অসাধারণ গায়িকা ছিল। উদীয়মান শিল্পী হিসেবে তাকে নিয়ে বেশ চর্চা হচ্ছিল। নোয়া থিয়েটারের ঠিকানা খুঁজে বের করল এবং জয়ীর সাথে সেখানে গিয়ে বসল। শীঘ্রই টপ হ্যাট করা সেই তরুণী এলি মঞ্চে এলো। গান শুরু করার পর নোয়া তার কণ্ঠে হারিয়ে গেল। কারিগরি দিক থেকে সেরা না হলেও তার গানে প্রচুর আবেগ ছিল। নোয়া ভাবল, সঠিক প্রশিক্ষণ পেলে সে অনেক বড় শিল্পী হতে পারবে। তাকে নিজের অধীনে নেওয়ার ইচ্ছা হলো তার। কিন্তু পারফরমেন্স শেষ হওয়ার আগেই কিছু গুন্ডা থিয়েটারে ঢুকে পড়ল। তারা চিৎকার করে গান বন্ধ করতে বলল। সবাই ভয় পেয়ে গেল। গুন্ডারা মঞ্চের দিকে এগিয়ে গেল। একজন কর্মী তাদের বাধা দিতে চাইলে এক মোটা লোক তাকে ধাক্কা দিয়ে মঞ্চে উঠে পড়ল। সে এলিকে বলল, টাকা বের কর, তোর বাবার অনেক দেনা আছে, গান গিয়ে এই টাকা শোধ হবে না। এলি কাঁপতে কাঁপতে বলল, দয়া করে যেতে দিন, আমি চেষ্টা করছি, শীঘ্রই শোধ করে দেব। মোটা লোকটি বলল, এভাবে অনেক সময় লাগবে, যদি দ্রুত এবং সহজে টাকা চাস তবে।
কিন্তু মেয়েটি বলল সে একজন সম্মানিতা মেয়ে এবং এমন নীচ কাজ সে কখনোই করবে না। লোকটি রাগে হুমকি দিল যে কথা না শুনলে সে তার 2 পা ভেঙে দেবে। তখনই নোয়া মাঝখানে এসে ঝাঁপিয়ে পড়ল। সে লোকটিকে বলল, মেয়েটির কাছ থেকে এক্ষুনি দূরে সরে যা। লোকটি ঘুরে নোয়াকে বলল, যা তোর মায়ের কোলে গিয়ে দুধ খা, না হলে তোকে মারব। নোয়ার তাতে কিছু যায় এলো না। নোয়া আসন থেকে লাফ দিয়ে মঞ্চের দিকে এগিয়ে গেল। সে বলল, সাম্রাজ্যের আইন অনুযায়ী সন্তানদের তাদের মা বাবার ঋণ শোধ করতে বাধ্য করা বেআইনি এবং কাউকে ঋণ শোধ করার জন্য দেহ ব্যবসায় বাধ্য করাও বেআইনি। মোটা লোকটি রাগে নোয়ার কলার ধরল এবং তাকে শূন্যে তুলে ফেলল। সে বলল, আজই পৃথিবীতে তোর শেষ দিন। কিন্তু সে জানত না কার সাথে সে পাঙ্গা নিচ্ছে। নোয়া শুধু আঙুলের একটি হালকা ইশারা করল এবং এক ভয়ঙ্কর বেগুনি আভার সৃষ্টি হল। 3 গুন্ডাই মাটিতে আছড়ে পড়ল। নোয়া তলোয়ার বের করে লোকটির দিকে তাক করল। গুন্ডারা বুঝতে পারল পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। তারা লেজ গুটিয়ে পালাতে শুরু করল। জয়ী আহত কর্মীর কাছে গিয়ে তাকে তুলে দাঁড় করাতে সাহায্য করল। নোয়া সেই কর্মীকে বলল, এরা যদি আবার কাউকে হয়রানি করতে আসে তবে আমাকে খবর দিও। জয়ী তাকে একটি বিজনেস কার্ড দিল। কর্মীটি অবাক হয়ে গেল। এই ছেলেটি আসলে এই সাম্রাজ্যের রাজপুত্র। নোয়া এসবের তোয়াক্কা না করে এলিকে জিজ্ঞেস করল, তোমার মাসে কত খরচ হয়? সে তার মায়ের চিকিৎসার খরচের কথা ভেবে বলল, প্রায় $600 মতো। নোয়া বলল, আমি তোমাকে প্রতি মাসে $2000 দেব, যাতে তুমি গানের উপর মনোযোগ দিতে পারো এবং আরও দক্ষ হতে পারো। সে শুনে অবাক হয়ে গেল। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। নোয়া আরও বলল, তুমি যত উন্নতি করবে তোমার বেতনও তত বাড়বে। এখন গানটি শেষ করো, আমি শেষটুকু শুনতে চাই। এরপর সে নিজের আসনে ফিরে গেল। সন্ধ্যায় যখন নোয়া বাড়ি ফিরল, পরিচারিকারা তাকে অভ্যর্থনা জানালো। তখনই সে দেখল দুপুরের সেই গুন্ডারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারা ক্ষমা চাওয়ার জন্য নোয়ার দেখা পাওয়ার মিনতি করছিল। নোয়া বুঝে গেল এখন তারা জানতে পেরেছে যে সে একজন রাজপুত্র। তবুও সে তাদের গুরুত্ব দিল না। পরিচারিকাকে নোয়া বলল, ওদের বিদায় করে দাও। রাজপুত্রের হাতে সাধারণ মানুষের সাথে দেখা করার মতো সময় নেই। তখনই তার বড় ভাই হেনরি সেখানে এলেন। তিনি বললেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছ। এসব নিচু শ্রেণীর মানুষের সাথে যখন তখন দেখা করতে থাকলে রাজপুত্রের মর্যাদা কমে যায়। নোয়া জানালো সে শুধু মর্যাদার কারণে ওদের ফিরিয়ে দেয়নি। সে চায় গুন্ডারা ভাবুক যে সে এখনও সেই গায়িকা মেয়েটির প্রতি হওয়া অন্যায়ের জন্য খুব রেগে আছে। এতে তারা ভয়ে আর কখনো মেয়েটিকে বিরক্ত করার সাহস পাবে না। হেনরি জিজ্ঞেস করলেন, সেই মেয়েটি কে? তুমি কেন এত মাথা ঘামাচ্ছ? নোয়া বলল, সে খুব ভালো গান গায়। সে যদি উন্নতি করতে পারে তবে সে সাম্রাজ্যের জন্য বড় সম্পদ হবে। হেনরি হেসে বললেন, তুমি অনেক ছোট হলেও পরিস্থিতি বড়দের মতো করে বুঝতে পারো। গ্যারি তোমার বয়সের হলেও সে এখনও বাচ্চার মতোই আচরণ করে। তোমার মতো বুদ্ধিমান সে নয়। নোয়া বিনয়ের সাথে বলল, গ্যারিও দ্রুত সব বুঝতে শিখবে। সে জানত হেনরি আর গ্যারি আপন ভাই, কিন্তু সে অন্য মায়ের সন্তান। হেনরি তলোয়ারের প্রসঙ্গে এসে বললেন, ভাবিনি এটা সম্ভব হবে, কিন্তু তুমি সত্যি তলোয়ারটি বশ করেছ। ওটা কোথায়? অত বড় তলোয়ার বহন করো কিভাবে? নোয়া উঠে দাঁড়িয়ে জাদু ব্যবহার করল। তলোয়ারটির সঙ্গে সঙ্গে তার সামনে হাজির হলো। হেনরি অবাক হয়ে বললেন, প্রথমবার কাউকে বাতাস থেকে কিছু বের করতে দেখলাম। কতটা ভেতরে ঢুকিয়েছিলে? ব্যথা লেগেছে? নোয়া হেসে বলল, এমন কিছু নয়। তলোয়ারটির আকার ছোট করে আমি হাতার ভেতর লুকিয়ে রাখি। হেনরি অবাক হয়ে বসে পড়লেন এবং শ্বাস ছেড়ে বললেন, তুমি সত্যি আমাকে অবাক করে দাও। এই তলোয়ারটি অভিশপ্ত ছিল। 200 বছরেরও বেশি সময় ধরে এটি জাতীয় কোষাগারে বন্দী ছিল। লিখিত ইতিহাসে কেউ এই তলোয়ারের মালিকানা জিততে পারেনি। রাতে নোয়া এক অনুষ্ঠানে যোগ দিল। সেখানে সেই গুন্ডাদের এখনও মাটিতে পড়ে থাকতে দেখা গেল। মোটা লোকটি আবারও রেগে চিৎকার করে বলল, আমাকে অবজ্ঞা করিস না। আমি তোকে যে কোনো জায়গায় মারতে পারি। নিজেকে বেশি ক্ষমতাধর ভাবিস না। নোয়া জবাবে তলোয়ার থেকে সামান্য শক্তি নির্গত করল। মোটা লোকটি আবারও হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল। নোয়া ঘোড়ার গাড়িতে চড়ে সেখান থেকে চলে গেল। রায় নামের এক বৃদ্ধ তাকে ভেতরে স্বাগত জানালো। বলরুমে খবর ছড়িয়ে পড়ল যে 13তম রাজপুত্র এসেছেন। সবাই উত্তেজিত হয়ে উঠল। রায় তলোয়ারটির কথা জিজ্ঞেস করলে নোয়া জানালো এটি একটি কিংবদন্তি তলোয়ার যা অভিশপ্ত বলে পরিচিত ছিল। ক্রাউন প্রিন্স অ্যালবার্ট ব্যক্তিগতভাবে এটি তাকে উপহার দিয়েছেন। ক্রাউন প্রিন্সের কাছ থেকে ব্যক্তিগত উপহার পাওয়ার কথা শুনে সবাই খুব প্রভাবিত হলো। ঠিক তখনই একজন ইগো সচেতন লোক জোরে বলে উঠল, এই তলোয়ার নিশ্চয়ই কোনো খেলনা বা নকল কিছু হবে। পুরো ঘরে নীরবতা নেমে এলো। সবাই নোয়ার দিকে তাকালো। লোকটি ভয়ে ঘামতে শুরু করলো। নোয়া আঙুলও নাড়ালো না। শুধু তলোয়ার থেকে এক মরণঘাতী আভা বের হলো। পুরো রুম সেই আভায় ঢেকে গেল। সবাই যেন ঘোরের মধ্যে চলে গেল এবং মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করল। নোয়া তলোয়ারটিকে শান্ত করল। রায় বলল, সবার মনে হচ্ছিল যেন মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর নোয়া একটি ছোট সিংহাসনে বসল। সবাই তাকে সম্মান জানাতে এলো এবং সুযোগ পাওয়ার চেষ্টা করতে লাগলো। নোয়ার কাছে সবাইকে খুব বিরক্তিকর লাগছিল। সবশেষে অ্যালেন নামের এক টেকো লোক এলো এবং তার দত্তক নেওয়া মেয়ে সিন্ডিকে পরিচয় করিয়ে দিল। মেয়েটি নোয়ার উপস্থিতিতে বেশ সতর্ক ছিল।
নোয়া তাকে পাত্তা না দিয়ে অ্যালেনকে জিজ্ঞেস করল কিভাবে তাকে দত্তক নিল। অ্যালেন জানালো সে তাকে দাস বাজার থেকে কিনেছিল। মেয়েটির ইচ্ছাশক্তি খুব প্রবল, দ্রুত শিখতে পারে এবং সামাজিক বুদ্ধিতে সেরা। নিজের কোনো সন্তান না থাকায় সে তাকে দত্তক নিয়েছে। নোয়া হাসল এবং বলল, এমন গল্প আমার পছন্দ। সে দুজনকে কথা বলার জন্য তার প্রাসাদে আমন্ত্রণ জানালো। অ্যালেন খুব খুশি হলো। নোয়া পরে রায়কে বলল, আমি ওদের আলাদা করে গুরুত্ব দিয়েছি কারণ সিন্ডি আমার ক্ষমতা সম্পর্কে সচেতন। প্রমাণের জন্য সে সামান্য শক্তি নির্গত করল এবং সিন্ডি সঙ্গে সঙ্গে ঘুরে দেখল কোনো আক্রমণ আসছে কিনা। কয়েকদিন পার হলো। নোয়া বাজারে ঘুরে বেড়াচ্ছিল, তখন তার অষ্টম ভাই অস্কারের সাথে দেখা হলো। দুজনে মিলে বাজারে ঘুরল এবং মজার সব জিনিস দেখল। সেখানে একটি প্রাচীন জাদুর বই দেখা গেল। নোয়া সেটি হাতে নিতেই তার একটি স্ট্যাটাস এস র্যাঙ্ক হয়ে গেল। আগ্রহী হয়ে সে সেটি কিনে নিল। তলোয়ারটি প্রতিক্রিয়া দেখালো। অস্কার চিনতে পারল এটি একটি পুরনো জাদুর গ্রন্থ। হঠাৎ বইটি খুলে গেল এবং একটি বিশাল দানব বেরিয়ে এলো। অস্কার নোয়াকে নিরাপদ জায়গায় যেতে বলল, কিন্তু নোয়া তলোয়ার বের করে দানবটির সামনে দাঁড়িয়ে পড়ল। প্রথমবার তার আঘাত ব্যর্থ হলেও পরে অতিরিক্ত জাদুশক্তি ব্যবহার করে সে উপরের দিকে লক্ষ্য করে আঘাত করল। দানবটি ধ্বংস হয়ে গেল। অস্কার ভাবতে লাগলো তার ছোট ভাই আসলে কতটা শক্তিশালী। দোকানের মালিক দৌড়ে এসে মাথা নত করল এবং তার দোকানের একটি বিশেষ জিনিস দেখালো, একটি জাদুকরী আংটি। সে জানালো এই আংটি এখন পর্যন্ত কাউকে নিজের মালিক হিসেবে স্বীকার করেনি। নোয়া আংটিটি বৃদ্ধাঙ্গুলিতে পড়ার সাথে সাথেই জাদু সক্রিয় হয়ে উঠল এবং তার পুরো শরীর এক চমৎকার বর্ম বা আর্মার দিয়ে ঢেকে গেল। দোকানদার অবাক হয়ে গেল। নোয়া এটি পছন্দ হওয়ায় সে তখনই কিনে নিল। অস্কার বলল, এটা আমার পক্ষ থেকে উপহার, তোমাকে টাকা দিতে হবে না। এরপর নোয়া এলিকে দেখতে থিয়েটারে গেল। ঘোড়ার গাড়ি থেকে নামার সাথে সাথেই সেই মোটা লোকটি তলোয়ার নিয়ে নোয়াকে আক্রমণ করল। নোয়া তার আংটির রক্ষা কবচ বা শিল্ড ব্যবহার করে আক্রমণটি আটকে দিল। গাড়ির চালক লোকটিকে জাপটে ধরে কাবু করে ফেলল। নোয়া তাকে পাত্তা না দিয়ে অডিটোরিয়ামে চলে গেল। সেখানে গিয়ে দেখল দুই মাতাল লোক এলিকে নিয়ে ঝগড়া করছে। নোয়া জাদু দিয়ে তাদের পোশাক ধ্বংস করে দিল এবং তারা নগ্ন অবস্থায় সেখান থেকে পালিয়ে গেল। নোয়া থিয়েটারের মালিককে ডেকে নিরাপত্তার অভাব নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করল এবং পুরো থিয়েটারটি কিনে নেওয়ার প্রস্তাব দিল। মালিক ইতস্তত করছিল, কিন্তু নোয়া $1,00,000 বের করতেই সে সাথে সাথে থিয়েটারটি বিক্রি করে দিল। এলি কৃতজ্ঞতা প্রকাশ করল এবং বলল এই ঋণ সে শোধ করতে পারবে না। নোয়া বলল, তুমি শুধু গানে মনোযোগ দাও, একদিন তোমাকে রাজার সামনে গান গাইতে হবে। এরপর সে বসে পড়ল এবং এলি তার জন্য একটি বিশেষ গান গাইল। পরের দিন পরিচারিকারা নোয়াকে তৈরি করে দিল। আজ হলজায় রাজ্যের গভর্নর ডেডের সাথে তার দেখা করার কথা। গভর্নর নোয়ার ডোমেইনে দেখা করতে এলেন। নোয়া তাকে ভেতরে ডাকল। ডেড হাঁটু গেড়ে বসে আনুষ্ঠানিক বক্তৃতা শুরু করলে নোয়া তাকে তা বাদ দিয়ে বসতে বলল। নোয়া জিজ্ঞেস করল, 2.5 বছর আগে আমাদের দেখা হয়েছিল না? ডেড সম্মতি জানালো। নোয়া যখন বন্যার পর পরিস্থিতির কথা জানতে চাইল তখন ডেডের মুখ বিষণ্ণ হয়ে গেল। নোয়া বুঝতে পারল অবস্থা ভালো নয়। হলজয় সাম্রাজ্যের প্রধান শস্য উৎপাদনকারী এলাকা হলেও এটি বন্যাপ্রবণ। সাম্রাজ্ঞী পানি ম্যাজিশিয়ান ব্যাকগ্রাউন্ডের ডেডকে এজন্যই গভর্নর বানিয়েছিলেন। নোয়া সমস্যার কথা জানতে চাইলে ডেড জানালো যে তাদের কাছে কোনো তহবিল বা ফান্ড নেই। নোয়া অবাক হয়ে বলল যে সম্রাটের নির্দেশ ছিল ফান্ড দেওয়ার। ডেড জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নানা অজুহাতে ফান্ড আটকে রাখছে। নোয়া তখন ডেডকে সাথে নিয়ে অর্থমন্ত্রী মেভরিকের কাছে গেল। মেভরিক তখন আয়েশ করে স্টেক খাচ্ছিল। নোয়া সরাসরি প্রশ্ন করল, কেন হলজয়ের পুনর্গঠনের টাকা দেওয়া হচ্ছে না? মেভরিক যখন অজুহাত দেখাতে শুরু করল, নোয়া তাকে সতর্ক করে দিয়ে বলল, যদি বলো যে আমি বাচ্চা বলে বুঝবো না, তাহলে এই স্টেক তোমার পেছন দিয়ে খাইয়ে দেব। মেভরিক বিরক্ত হলেও রাজপুত্রের সামনে কিছু বলতে পারল না। সে জানালো সম্রাট বন্যার কারণে 1 বছরের ট্যাক্স মকুফ করেছেন, তাই জমানো টাকা দিয়েই যেন পুনর্গঠন করা হয়। নোয়া তাকে পাল্টা যুক্তি দিয়ে বলল, ট্যাক্স মকুফ করা হয়েছে কারণ তাদের কাছে টাকা নেই, তবে হল জয়ের মানুষের কাছে কি টাকা আছে? আমি বাচ্চা বলে আমাকে অবজ্ঞা করো না। মেভরিক ঘাবড়ে গিয়ে কথা ঘুরিয়ে বলল যে এখন মন্ত্রণালয়ের কাছে টাকা নেই, কারণ সম্রাটের জন্য একটি বিশাল গ্রীষ্মকালীন অবকাশ কেন্দ্র বা সামার রিট্রিট বানানো হচ্ছে। ডেড ভাবল সম্রাটের নাম আসায় এখন আর কিছু বলা যাবে না, কিন্তু নোয়া সম্রাটের ছেলে হয়েই বলল, তুমি সম্রাটের অপমান করছো। মানুষ যখন কষ্ট পাচ্ছে তখন তিনি কখনোই এমন বিলাসিতা চাইবেন না। মেভরিক ভয়ে হাঁটু গেড়ে বসে পড়ল এবং বলল সব ভুল বোঝাবুঝি হয়েছে। সে তখনই ফান্ড দেওয়ার নির্দেশ দিল। নোয়া চা খেতে খেতে কাজ আদায় করে নিল। ডেড নোয়ার এই দর কষাকষির দক্ষতা দেখে মুগ্ধ হয়ে তার খুব প্রশংসা করতে লাগল। সে বলল, আপনি খুব সহজেই এই পুরনো চালবাজকে ধরে ফেলেছেন। এরপর সে ক্ষমা চেয়ে স্বীকার করল যে সে রাজপুত্রকে ব্যবহার করে আসলে টাকা বের করার চেষ্টা করছিল। সে মাটিতে উপুর হয়ে প্রণাম করল। নোয়া বুঝতে পারল ডেড তাকে ব্যবহার করেছে, কিন্তু তার কিছু যায় আসে না, কারণ এতে মানুষের উপকার হবে। ফান্ড পাওয়ার পর ডেড দ্রুত নিজের এলাকায় চলে গেল। তখনই প্রাসাদ থেকে একজন বার্তাবাহক এলো। সম্রাট নোয়াকে খুব জরুরি তলব করেছেন।
নোয়া সময় নষ্ট না করে প্রাসাদে পৌঁছে দেখল তার বাবা মন শান্ত করার জন্য পায়রাদের খাওয়াচ্ছেন। সম্রাট কথা শুরু করলেন, তুমি তোমার বুদ্ধি দিয়ে সেই লোভী অর্থমন্ত্রীকে পুরোপুরি হারিয়ে দিয়েছ। নোয়া অবাক হলো যে একটু আগে যা ঘটেছে তা তার বাবা কিভাবে জেনে গেলেন। সম্রাট তার মনের কথা বুঝতে পেরে বললেন, তথ্যই হলো সবচেয়ে বড় অস্ত্র বাবা, একে সবসময় ধারালো রাখবে। নোয়া কথাটি মনে গেঁথে নিল এবং বলল সে শুধু যা সঠিক তাই করেছে। সম্রাট তার মাথায় হাত বুলিয়ে বললেন, সঠিক কাজ করা সবার জন্য সহজ নয়। মাত্র 6 বছর বয়সে তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের চেয়েও ভালো। এরপর বললেন, ওঠো বাবা, তুমি সেই কিংবদন্তি তলোয়ার লিভায়াথানকে বশ করেছ, যার ভয়ঙ্কর ইতিহাস দেখে মানুষ ভয় পায়। নোয়াও এখন বুঝতে পারছে তলোয়ারটি আসলে কতটা বিপজ্জনক। সম্রাট বললেন, এখন তোমার এই অস্ত্রটি সঠিক পদ্ধতিতে ব্যবহার করার কৌশলও শেখা উচিত। তাই আমি তোমার জন্য একজন তলোয়ার চালনা প্রশিক্ষক রেখেছি। সঙ্গে সঙ্গে একজন অভিজ্ঞ নাইট ডেমিয়ান হাঁটু গেড়ে বসল। সম্রাট জানালেন, ইনি এই সাম্রাজ্যের সেরা তলোয়ারবাজ। ডেমিয়ান সঙ্গে সঙ্গে বলল, আমাকে রাজপুত্রের সাথে একবার লড়াই করার অনুমতি দিন। আমি তার কাঁচা দক্ষতা এবং সম্ভাবনা দেখতে চাই, তবেই তাকে ছাত্র হিসেবে গ্রহণ করব। সম্রাট অনুমতি দিলেন। নোয়া বুঝতে পারল যে বাবার ডেমিয়ানের ওপর পূর্ণ আস্থা আছে। ডেমিয়ান তার বিশাল তলোয়ার বের করে বলল, যত খুশি আক্রমণ করো। নোয়া পজিশন নিল, কিন্তু তখনই তার তলোয়ারটি বেসামাল হতে শুরু করল। সে তলোয়ারটিকে বশ করার চেষ্টা করে আক্রমণ করল। ডেমিয়ান তার প্রথম আঘাতেই মুগ্ধ হয়ে গেল। নোয়ার মনে লিভায়াথানের আগের ব্যবহারকারীদের স্মৃতি ভেসে আসতে লাগল। সেই স্মৃতি কাজে লাগিয়ে সে মাত্র কয়েক ঝটকায় ডেমিয়ানকে নিরস্ত্র করে দিল। নাইট হার মেনে নিল এবং সম্রাটকে বলল, আমি একে কিছু শেখাতে পারবো না, এর কৌশল তলোয়ার মাস্টারের পর্যায়ে রয়েছে। সম্রাট গর্বের সাথে হাসলেন। এরপর সম্রাট নোয়াকে পুরস্কৃত করলেন। এবছরের নাইট বাছাই পরীক্ষার প্রধান বিচারক হবে তুমি। নোয়া খুশি মনেই দায়িত্ব গ্রহণ করল, কারণ সে জানে সাম্রাজ্যের সব দক্ষ যোদ্ধারা এতে অংশ নেয়। জয়ী ব্যক্তি অভিজাত পদমর্যাদা পর্যন্ত পৌঁছাতে পারে। বিজয়ীর প্রথম কাজ হয় প্রধান বিচারকের অধীনে কাজ করা। নোয়া ভাবল, একজন শক্তিশালী যোদ্ধা আর অধীনে থাকলে আমি আরও শক্তিশালী হয়ে উঠব। সম্রাট জিজ্ঞেস করলেন, পরীক্ষাটি সরাসরি বাদ দেওয়ার পদ্ধতিতে হবে নাকি লিগ ফরম্যাটে? কিন্তু নোয়া উত্তর দেওয়ার বদলে এক অবাক করা অনুরোধ করল। সে চায় আঞ্চলিক প্রাথমিক বাছাই রাউন্ড বাতিল করা হোক। পুরো পরীক্ষাটি রাজধানীতে হবে, যাতে সে নিজে সব যোদ্ধাকে বিচার করতে পারে এবং কোনো মেধাবী যোদ্ধা ভুল কারণে যেন বাদ না পড়ে। সম্রাট বললেন, যা করতে চাও করো। এরপর নোয়া বাড়ি ফিরল। জয়ী তাকে নাইট বাছাই পরীক্ষার কথা জিজ্ঞেস করল। নোয়া জানতে চাইল, তোমার গ্রাম থেকেও কি কেউ প্রার্থী হিসেবে যায়? জয়ী বলল, হ্যাঁ, প্রতি বছর আমরা একজনকে পাঠাই এই আশায় যে সে গ্রামের নাম উজ্জ্বল করবে। নোয়া জানালো, এবার কোনো প্রাথমিক বাছাই নেই, তাই তোমরা চাইলে বেশি মানুষ পাঠাতে পারো। কিন্তু জয়ী লজ্জা পেয়ে বলল যে মেধার অভাব নেই, কিন্তু তারা একজনকে বেশি পাঠাতে পারে না, কারণ রাজধানীতে থাকা খাওয়া সব খুব দামি। তারা টাকাও তোলে, কিন্তু তবুও যথেষ্ট টাকা জোগাড় হয় না। নোয়া সিদ্ধান্ত নিল সে সব অংশগ্রহণকারীর খরচ বহন করবে, যাতে কোনো মেধাবী যোদ্ধা লড়াইয়ের আগেই বাদ না পড়ে। সে তখনই ডিলানকে ডেকে বলল, রাজধানীতে যত খালি বাড়ি আছে সব কিনে নাও। যদি জায়গা কম পড়ে তবে হোস্টেল বানিয়ে দাও এবং খাবারের ব্যবস্থা করার জন্য সব ব্যবসায়ীদের সাথে কথা বলো। নোয়া নিজে অ্যালানের সাথে দেখা করতে গেল। অ্যালান বড় ছাড় দিয়ে খরচের একটি হিসাব দিল। নোয়া বুঝতে পারল এই ছাড় এত বেশি যে অ্যালানের লোকসান হবে। সে জিজ্ঞেস করল, এমন কেন করছো? অ্যালান বলল, 13তম রাজপুত্রের অনুরোধ কেউ ফেলতে পারে না। নোয়া বলল, এই তোষামদ আমার কাছে চলবে না। কোনো ব্যবসায়ী বিনা কারণে লোকসান করে না। অ্যালান অবাক হল যে নোয়া তার মতলব ধরে ফেলেছে। সে জানালো, ওই দিনই প্রাসাদে পরিচারক বাছাই পরীক্ষাও হয়। সে জানতে চায় সেখানে কেমন লোক বেছে নেওয়া হয়। নোয়া সঙ্গে সঙ্গে বুঝতে পারল অ্যালান কোনো মেয়েকে প্রাসাদে পাঠাতে চায় যাতে সে সব খবর দিতে পারে, এবং যদি রাজা সেই মেয়ের প্রেমে পড়ে যান তাহলে অ্যালানের বড় মুনাফা হবে। অ্যালান ঘাবড়ে গেল এবং বলল, এই বিষয়টি সেই উপহার থেকে আলাদা যা আমি আপনার প্রাসাদে পাঠিয়েছি। নোয়া মুগ্ধ হয়ে বলল, যদি মেয়েটি আমার পছন্দ হয় তাহলে আমি তাকে প্রাসাদে সুপারিশ করব, কিন্তু আমার দাবি পূরণ করতে হবে। অ্যালান খুব খুশি হল। সে বলল সে এমন মেয়েই বেছে নেবে যে নোয়ার সব দাবি পূরণ করবে। সে হাঁটু গেড়ে বলল যে একজন সাধারণ ব্যবসায়ীর কাছে রাজপুত্রের এই সম্মান পাওয়া অনেক বড় ব্যাপার। সে তার দোকানে 13তম রাজপুত্রের রাজকীয় সিল ব্যবহার করতে চায়। নোয়া খুশি হল, কিন্তু সতর্ক করে দিল যে বিশ্বাসঘাতকতা সে কখনোই ক্ষমা করবে না। বাড়ি ফিরে নোয়া দেখল অ্যালানকে নিজের অধীনে আনার ফলে তার শক্তি বা স্ট্যাটাস বেড়ে গেছে, কিন্তু ঠিক তখনই একটি স্ট্যাটাস কমতে শুরু করল। তার ওয়াটার অ্যাট্রিবিউটের এসএস র্যাঙ্ক কমে সাধারণ র্যাঙ্ক হয়ে গেল। নোয়া চিন্তিত হয়ে পড়ল। আলমেরিয়াতে নিশ্চয়ই কোনো বড় গোলমাল ঘটেছে। সে তখনই তার সঙ্গী জোকোকে রাজপ্রাসাদে গিয়ে সম্রাটের সাথে দেখা করতে নির্দেশ দিল।
কিছুক্ষণ পর সে সম্রাটের সামনে দাঁড়িয়ে জানালো যে আলমেরিয়াতে খারাপ কিছু ঘটেছে। সম্রাটের কণ্ঠস্বর শুনে নোয়া বুঝতে পারল তিনি বিষয়টি আগে থেকেই জানতেন। সম্রাট বললেন, আমার সন্দেহ ছিল কিন্তু কোনো প্রমাণ ছিল না। ঠিক তখনই একজন ভৃত্য এসে সম্রাটের কানে কিছু ফিসফিস করে বলল। সম্রাট নিশ্চিত হয়ে জানালেন আলেমেরিয়াতে বিদ্রোহ শুরু হয়েছে। তিনি নোয়াকে জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় এই বিদ্রোহ কতটা বড়? নোয়া ভাবল, যেহেতু তার মাত্র একটি দক্ষতা বা স্কিল কমেছে, তাই এটি খুব বেশি বড় হওয়ার কথা নয়। সম্রাট জানালেন প্রায় ৫,০০০ বিদ্রোহী দেখা গেছে। তিনি নোয়াকে জিজ্ঞেস করলেন সে নিজে এটি দমনের পরিকল্পনা করবে কিনা। নোয়া জানালো, এখনই তা সম্ভব নয়। আমি অনেক ছোট এবং যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। সৈন্যরা আমার কথা পুরোপুরি মানবে কিনা তাও নিশ্চিত নয়। এর চেয়ে ভালো হবে অন্য কোনো রাজপুত্র গেলে। সম্রাট নোয়ার এই বিচক্ষণতা দেখে অবাক হলেন এবং নোয়ার পছন্দ অনুযায়ী হেনরিকে বিদ্রোহ দমনে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। হেনরি নোয়াকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই এই কৃতিত্ব অন্য কাউকে দিতে চাও? যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্য ভবিষ্যতে অনেক কাজে আসে। নোয়া উত্তর দিল, আমার এখন অভিজ্ঞতার প্রয়োজন। আমার ভুল নেতৃত্বের কারণে সৈন্যদের জীবন বিপন্ন হোক তা আমি চাই না। হঠাৎ নোয়ার তলোয়ারটি চারপাশের শত্রুভাবাপন্নতা অনুভব করল। সে সঙ্গে সঙ্গে গাড়ি থামালো এবং বুঝল কেউ তাকে হত্যা করতে এসেছে। ভাইয়ের উপর নির্ভর না করে সে নিজেই শত্রুর মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়ে গাড়ি থেকে লাফিয়ে পড়ল। রাস্তার সব মশাল নিভে গেল এবং পরক্ষণেই মাটি থেকে পানির স্তম্ভ উঠে আসতে লাগল। নোয়া বুঝল এরা আলেমেরিয়ার পানি ম্যাজিশিয়ান বিদ্রোহী। লিভায়াথান তলোয়ারটিকে ঢালে পরিণত করে সে সব আক্রমণ প্রতিহত করল এবং অত্যন্ত দক্ষতার সাথে তলোয়ার চালিয়ে সবাইকে ধরাশায়ী করল। হেনরি নোয়ার তলোয়ার চালনা দেখে মুগ্ধ হয়ে বললেন, এদের জিজ্ঞাসাবাদ করা যেত। নোয়া জানালো, জিজ্ঞাসাবাদ এখনও সম্ভব, কারণ আমি ওদের মারিনি, শুধু তলোয়ারের আভা দিয়ে অজ্ঞান করেছি। হেনরি অবাক হয়ে জানালেন যে বিদ্রোহীদের কাছে মূলত ঘোড়সাবার বাহিনী ছিল, তাই তিনি গুপ্তঘাতকের আশা করেননি। এই কথা শুনে নোয়ার খটকা লাগল, কারণ আলেমেরিয়াতে ভালো যুদ্ধাশ্ব বা ঘোড়া নেই। পরের দিন নোয়া অ্যালানের কাছে গিয়ে অত্যন্ত গোপনীয়ভাবে আলেমেরিয়ার বিদ্রোহের খবরটি জানালো। সে অ্যালানকে টাকা দিয়ে বলল বাজারের সব ঘোড়ার খাবার কিনে নিতে। বিদ্রোহীদের কাছে ঘোড়া থাকলেও খাবার তারা কাছের বাজার থেকেই নেবে। খাবার না পেলে তাদের ঘোড়াগুলো দুর্বল হয়ে পড়বে। কিছুক্ষণ পর সম্রাট নোয়াকে ডেকে পাঠালেন এবং জানালেন যে ধরা পড়া ঘাতকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা দাবি করেছে তারা নোয়াকে মারতে চায়নি, বরং অপহরণ করে দর কষাকষির জন্য ব্যবহার করতে চেয়েছিল। নোয়া বলল যে এত সহজে কথা বলে দিচ্ছে সে হয়তো মিথ্যা বলছে। সম্রাট হেসে বললেন, তোমার সাধারণ জ্ঞান সত্যিই চমৎকার। আমার কাছে মিথ্যা ধরার উপায় আছে। নোয়া নির্যাতনের বিষয়ে আগ্রহী ছিল না, তাই সে সম্রাটের ওপর ভরসা রাখল। সম্রাট নোয়ার প্রশংসা করে বললেন, তুমি খুব দ্রুত বিদ্রোহীদের সামলে নিয়েছ, আর ঘোড়ার খাবারের ওপর নজর দেওয়ার বুদ্ধিটিও ছিল অসাধারণ। নোয়া অবাক হয়ে ভাবল, একটু আগে অ্যালানকে দেওয়া নির্দেশের কথা বাবা কিভাবে জানলেন। সম্রাট জানালেন যে অর্থমন্ত্রী আলবার্টো অনাহার কৌশল বা স্টারভেশন স্ট্র্যাটেজির কথা ভেবেছিলেন, কিন্তু নোয়া নিজের পকেট মানি খরচ করে ঘোড়ার খাবারের উপর গুরুত্ব দিয়েছে। সম্রাট নোয়ার সাহসের প্রশংসা করলেন। পুরস্কার হিসাবে সম্রাট নোয়াকে অনুমতি দিলেন তার রাজকীয় সিলের সাথে তলোয়ার যুক্ত করার। যোদ্ধাদের এই দেশে সম্রাটের অনুমতি ছাড়া ক্রেস্টে তলোয়ার ব্যবহার করা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। নোয়া তার খুশি চেপে রাখার আপ্রাণ চেষ্টা করল। কিছুক্ষণ পর অ্যালান এসে জানালো যে ঘোড়ার খাবারের সব উৎস তার জানা আছে, তাই কেনা সহজ হবে। তবে সে সাবধান করে দিল যে বিদ্রোহীদের নেতা অত্যন্ত নিষ্ঠুর। এমন সময় এক পরিচারিকা এসে জানালো গেটে একজন আহত ব্যক্তি এসেছে। নোয়া গিয়ে দেখল এক মারাত্মক জখম হওয়া নাইট হাঁটু গেড়ে বসে বলছে আলেমেরিয়াতে বিদ্রোহ শুরু হয়ে গেছে। আহত নাইটটি জানালো, আমার ঊর্ধ্বতন কর্মকর্তাও এই বিদ্রোহে জড়িত। আমি তার সঙ্গ না দিয়ে আপনাকে খবর দিতে এসেছি। অ্যালান ভাবল এই লোকটা শুধু শুধু নিজের জীবন ঝুঁকিতে ফেলে এখানে এলো, অথচ আমরা তো আগে থেকেই সব জানতাম। নোয়া তাকে ধন্যবাদ জানালো এবং পরিচারিকাকে নির্দেশ দিল তার চিকিৎসা করতে। যাওয়ার সময় সে বলে গেল, এই নাইটকে $1000 পুরস্কার দাও। অ্যালান জিজ্ঞেস করল, যে তথ্য আমরা আগে থেকেই জানি সেটার জন্য কেন মিছিমিছি টাকা খরচ করছেন? নোয়া বলল, আমি তথ্যের জন্য নয়, তার আনুগত্য আর সাহসের জন্য তাকে পুরস্কৃত করছি। রাত গভীর হলে জয়ী নোয়ার অফিসে এলো। সে খুব দুশ্চিন্তায় ছিল এবং মেঝের ওপর পড়ে গেল। নোয়া জিজ্ঞেস করল, কি হয়েছে? জয়ী প্রথমে $500 একটি থলি আর একটি ছোট বোতল বের করে দিল। সে বলল, এক অজানা লোক আমাকে এটি পুরস্কার হিসাবে দিয়েছে।
এই বোতলে ঘুমের ওষুধ আছে, আমাকে বলা হয়েছে এটি আপনাকে খাইয়ে অচৈতন্য করে বিদ্রোহীদের হাতে তুলে দিতে। নোয়া বুঝতে পারল বিদ্রোহীরা তাকে যে কোনো মূল্যে হস্তগত করতে চায়। সে জিজ্ঞেস করল, বোতলটি আমার কাছে নিয়ে এলে কেন? জয়ী কাঁদতে কাঁদতে বলল, ওরা হুমকি দিয়েছে যে আমি যদি এমনটা না করি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি আপনাকে কখনো ধোঁকা দিতে পারবো না। নোয়া চুপচাপ নিজের ডেস্কে গিয়ে $5000 একটি চেক লিখল। সে বলল, এটি তোমার পুরস্কার, কারণ তুমি তোমার আনুগত্য এত সস্তায় বিক্রি করনি। মেয়েটি চেকটি নিতে অস্বীকার করলেও নোয়া তাকে বাধ্য করল। এরপর নোয়া বলল যে জয়ীকে তার জন্য একটি কাজ করতে হবে। সে পরিকল্পনা জানালো যে সে ওষুধ খেয়ে অচৈতন্য হওয়ার নাটক করবে এবং জয়ী তাকে ওই লোকদের কাছে নিয়ে যাবে যারা তার সাথে যোগাযোগ করেছিল। নোয়া তাকে সাবধান করে দিল, আমাকে ওদের হাতে সঁপে দিয়েই তুমি সাথে সাথে পালিয়ে যাবে, নয়তো ওরাও তোমাকে মেরে ফেলতে পারে। জয়ী খুব ভয় পেলেও নোয়া বিদ্রোহীদের সাথে দেখা করার সিদ্ধান্তে অটল ছিল। কিছুক্ষণ পর নোয়া এক নির্জন জায়গায় জেগে উঠল। সে শুনল অপহরণকারীরা নিজেদের মধ্যে বলাবলি করছে যে নোয়াকে মেরে ফেলা তাদের শেষ পথ, কিন্তু কারুনের নির্দেশ অনুযায়ী তাকে আপাতত সুরক্ষিত রাখতে হবে। নোয়া ওষুধের প্রভাব পুরোপুরি কেটে যাওয়ার অপেক্ষা করল। সে দেখল তার হাত পা বাঁধা। সে মনে মনে হাসল, এই ভেবে যে বিদ্রোহীরা তল্লাশিতে একদমই কাঁচা, কারণ তারা লিভায়াথান তলোয়ারটিকে খুঁজে পায়নি, যা নোয়া এবার তার কানের কাছে ছোট আকারে লুকিয়েছিল। নোয়া তলোয়ারটি বের করে স্বাভাবিক আকারে আনল এবং তার জাদুকরি আংটি দিয়ে পানি তলোয়ার তৈরি করে বাঁধন কেটে দিল। এরপর সে তলোয়ারের স্মৃতির মাধ্যমে দেখল তার অচৈতন্য অবস্থায় কি কি ঘটেছিল। নোয়া বিদ্রোহীদের মোকাবিলা করার জন্য প্রস্তুত হল। বিদ্রোহীরা তখন আগুনের পাশে বসে বিশ্রাম নিচ্ছিল। তাদের নেতা রেগেছিল যে নোয়াকে কে এত ঢিলেঢালাভাবে বেঁধেছে। ঠিক তখনই নোয়া তলোয়ার হাতে তাদের সামনে ঝাঁপিয়ে পড়ল। দস্যুরা তাকে বাচ্চা ভেবে অবজ্ঞা করল এবং বলল, এবার তোকে বাঁচানোর জন্য তোর ভাই এখানে নেই, চুপচাপ সমর্পণ কর। একজন নোয়াকে ধরতে এগিয়ে এলো, কিন্তু সে এক কদমও এগোতে পারল না। নোয়া বিদ্যুৎ বেগে আক্রমণ করে তার ঘাড়ের রগ কেটে দিল। প্রথম বিদ্রোহীটি মারা গেল। বাকিরা ভয় পেয়ে গেল। নোয়া বলল, আমি ভেবেছিলাম তোমাদের থেকে কোনো তথ্য পাব, কিন্তু তোমরা সবাই গাধা। নোয়া অনায়াসেই বিদ্রোহীদের হারিয়ে দিল। তখনই সে দেখল জয়ী একদল নাইট নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। নোয়া জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? জয়ী বলল, সে খুব দুশ্চিন্তায় ছিল, তাই নাইটদের নিয়ে তাকে বাঁচাতে এসেছে, কিন্তু তার প্রয়োজন পড়ল না, কারণ নোয়া একাই সব সামলে নিয়েছে। নোয়া নাইটদের ক্যাপ্টেনকে ডেকে বিদ্রোহীদের নিয়ে যাওয়ার নির্দেশ দিল। ঠিক তখনই এক বিদ্রোহীর হাত থেকে একটি অদ্ভুত দেখতে ড্যাগার পড়ে গেল। একজন নাইট সেটি তুলতে গেলে নোয়া ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সতর্ক করল। সে চিৎকার করে বলল, থামো। সবাইকে পিছিয়ে যেতে বলে সে নিজে ওই ড্যাগারটির দিকে এগিয়ে গেল। সেই ড্যাগারটি থেকে এক শক্তিশালী অভিশপ্ত শক্তি নির্গত হচ্ছিল। লিভায়াথানের সাথে সংযোগ থাকার কারণে নোয়া তা স্পষ্টভাবে অনুভব করতে পারছিল। তার মনে পড়ে গেল বিদ্রোহীদের সেই অভিশপ্ত খঞ্জরের কথা, যা তারা নোয়াতে মারার জন্য শেষ অস্ত্র হিসাবে ব্যবহার করার পরিকল্পনা করেছিল। সে সেই খঞ্জরের মাধ্যমে অভিশাপদাতার মনের ঘৃণা অনুভব করতে পারল এবং এক মুহূর্তের জন্য তার চেহারাও দেখতে পেল। সে ছিল বিদ্রোহীদের নেতা কারুন। নোয়া সিদ্ধান্ত নিল সে নিজেই এর বিচার করবে। নোয়া লিভায়াথানকে জিজ্ঞেস করল সে এই কাজে সাহায্য করতে পারবে কিনা, কারণ একটি কিংবদন্তি পানি উপাদানের তলোয়ারের জন্য এটি সহজ হওয়ার কথা। লিভায়াথান ইতিবাচক সংকেত দিয়ে উজ্জ্বল হয়ে উঠল। নোয়া অভিশপ্ত শক্তিকে নিজেই নিয়ন্ত্রণে আনল এবং আকাশের দিকে একটি অভিশপ্ত পানি ধারা ছুড়ে দিল। সেই ধারা মেঘের উপর দিয়ে সাম্রাজ্যের অর্ধেক রাস্তা অতিক্রম করে সরাসরি কারুনকে গিয়ে আঘাত করল। পরের দিন সম্রাট নোয়াকে আবারও তলব করলেন। তিনি নোয়ার কাঁধে হাত রেখে এই অসাধারণ কৃতিত্বের প্রশংসা করলেন। খবর এসেছে যে বিদ্রোহীদের নেতার মৃত্যু হয়েছে। তার কপালে একটি জলীয় বুলেটের ছিদ্র পাওয়া গেছে। সম্রাট জানেন নোয়া ছাড়া এটি আর কারো পক্ষে সম্ভব নয়। নোয়া বিষয়টি নিশ্চিত করে বলল যে সে অভিশপ্ত খঞ্জরের ঘৃণা ব্যবহার করে বিদ্রোহী নেতাকে লক্ষ্য বানিয়েছিল এবং শত শত মাইল দূর থেকে কোনো যান্ত্রিক সাহায্য ছাড়াই নির্ভুল নিশানায় তাকে খতম করেছে। নেতা মারা যাবার পর হেনরির জন্য বিদ্রোহ দমন করা অনেক সহজ হয়ে গেল এবং দ্রুতই সবাই গ্রেপ্তার হলো। এরপর এক বিশাল সভার আয়োজন করা হলো অপরাধীদের শাস্তি নির্ধারণের জন্য। সম্রাট আদেশ দিলেন অপরাধীদের ড্রোন অ্যান্ড কোয়ার্টার্ড করার জন্য। সম্রাটের এই আদেশে সবাই খুশি হলেও নোয়া সামনে এগিয়ে এলো। সে সম্রাটের সামনে হাঁটু গেড়ে বসে বিনীতভাবে বলল, এমনটা করা উচিত হবে না। সবাই স্তম্ভিত হয়ে গেল, বিশেষ করে সম্রাট। তিনি কারণ জিজ্ঞেস করলে নোয়া বলল, সবাইকে আইনের অধীনে শাস্তি দেওয়া উচিত। আমাদের আইনে কোথাও কোয়ার্টার্ড করার কথা লেখা নেই। বিদ্রোহী নেতাদের মাঝখান দিয়ে চিরে ফেলা হোক আর বাকিদের কারাগারে পাঠানো হোক।
আমাদের উচিত আইন মেনে চলা। নোয়ার কথা শুনে সম্রাট জিজ্ঞেস করলেন, যে বিদ্রোহীরা তোমার এলাকায় অশান্তি সৃষ্টি করেছে তাদের এমন নৃশংস শাস্তি থেকে তুমি কেন বিরত করছো? নোয়া সহজভাবে উত্তর দিল, সম্রাট যদি নিজে আইন ভাঙেন তবে প্রজাদের উপর তার নেতিবাচক প্রভাব পড়বে এবং আপনার সম্মানে আঘাত লাগবে। সভায় উপস্থিত সবাই নির্বাক হয়ে গেল। সম্রাট নোয়ার যুক্তি মেনে নিলেন এবং বললেন, আইন যতটুকু অনুমতি দেয় আমরা দয়া না দেখিয়ে সেই সর্বোচ্চ শাস্তিই দেব। নোয়া তাতে সম্মতি জানালো। পুরো দরবার নোয়ার সাহসের প্রশংসা করতে লাগলো যে সে সম্রাটের ভুল ধরিয়ে দিতে ভয় পায়নি। সবাই তাকে ভবিষ্যতের কিংবদন্তি হিসাবে গণ্য করতে শুরু করলো। সম্রাট নোয়ার উপর খুব গর্বিত হলেন এবং তাকে পুরস্কৃত করার জন্য তাকে ভাইস প্রিন্স উপাধিতে ভূষিত করলেন। এই পরিবর্তন সাথে সাথে নোয়ার স্ট্যাটাস উইন্ডোতে প্রতিফলিত হলো। সম্রাট আরও বললেন, নোয়া যদি 10 বছর আগে জন্মাতো তাহলে আরও ভালো হতো, যদিও তিনি পরিষ্কার করে বলেননি যে নোয়া সিংহাসনের দাবিদার হতে পারত কিনা। এরপর সম্রাট নাইট বাছাই পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলেন। নোয়া ব্যক্তিগতভাবে তার পরিকল্পনা দেখানোর জন্য সম্রাটকে ফোয়ারা বা ফাউন্টেন এলাকায় নিয়ে গেল। সেখানে 4 জন ভৃত্য নোয়ার চারপাশ থেকে পানি ছুটতে শুরু করল, কিন্তু নোয়া তার আংটির রক্ষা কবচ দিয়ে সব আটকে দিল। নোয়া ব্যাখ্যা করল যে সে নাইট প্রার্থীদের এভাবেই আক্রমণ করতে বলবে এবং দেখবে কার আক্রমণ কত নিখুঁত। সম্রাট নোয়ার এই উদ্ভাবনী উপায়ে মুগ্ধ হলেন, যদিও তিনি এতে ঝুঁকির কথা মনে করিয়ে দিলেন। নোয়া আত্মবিশ্বাসের সাথে বলল, যে আমার এই রক্ষা কবচ ভাঙতে পারবে তাকে আমি নিজে ব্যক্তিগতভাবে সামলে নেব। রাতে সম্রাট সিংহাসন কক্ষে প্রধানমন্ত্রীর সাথে কথা বলছিলেন। প্রধানমন্ত্রী বললেন, জনসমক্ষে ওই মন্তব্যটি অপ্রয়োজনীয় ছিল যে নোয়া যদি আগে জন্মাতো। সম্রাট হাসলেন এবং বললেন, আমি সিরিয়াস ছিলাম। নোয়া সত্যিই বিশেষ ক্ষমতার অধিকারী, তবে লিবায়াথানের প্রচণ্ড শক্তি নিয়ে আমি কিছুটা চিন্তিত। এর আসল শক্তি এখনও সিল করা। তিনি ভৃত্যকে আদেশ দিলেন একটি বিশেষ গুপ্তধন আনতে। তিনি বললেন, বলা হয় লিবায়াথানের আসল সিল কখনো ভাঙা উচিত নয়, কিন্তু হয়তো নোয়া এর পূর্ণ শক্তি নিয়ন্ত্রণ করতে পারবে। কিছুদিন পর নাইট বাছাই পরীক্ষা শুরু হলো। পুরো দেশ থেকে অংশগ্রহণকারীরা এলো। রাজধানীর সব মানুষ ভিড় করল খেলা দেখার জন্য। এটি তাদের কাছে সুপার বোলের মতো ছিল। অনেকে তাদের সারা জীবনের সঞ্চয় বাজি ধরেছিল। একজন অংশগ্রহণকারী এলো যাকে দেখতে অনেকটা প্রাপ্তবয়স্ক জ্ঞানের মতো। সে এরিনায় এসে নোয়ার সামনে হাঁটু গেড়ে বসল। নোয়া তখন বেশ আয়েশ করে চা পান করছিল। যোদ্ধাটি তার তলোয়ার বের করল এবং কবজি গরম করে আক্রমণ করল। নোয়া সাথে সাথে আংটির রক্ষা কবচ সক্রিয় করে তা আটকে দিল। যোদ্ধাটি বারবার কোণ পরিবর্তন করে আক্রমণ করলেও ঢালটি স্বয়ংক্রিয়ভাবে নিজেকে সামলে নিল। কিছুক্ষণ পর যোদ্ধাটির তলোয়ার ভেঙে অর্ধেক হয়ে গেল। রেফারিরা তাকে অযোগ্য ঘোষণা করলেন। আরও একজন যোদ্ধা ব্যর্থ হল। ভিড় ভাবতে লাগলো, কেউ কি ভাইস প্রিন্স পর্যন্ত পৌঁছাতে পারবে, নাকি রাজপুত্র চা খেতে খেতেই মারা যাবেন। সম্রাট দূর থেকে তার ব্যক্তিগত সহকারীর সাথে সব দেখছিলেন। সহকারী বলল, এবার মানুষ অনেক বেশি উত্তেজিত। সম্রাট বললেন, রাজপুত্র নিজে ঝুঁকি নিচ্ছে বলেই এমনটা হচ্ছে, তবে কেবল যোদ্ধাদের বেছে নেওয়াই আসল কথা। আমি দেখতে চাই নোয়া কাদের শর্টলিস্ট করে। এরপর একজন জাদুকরের পালা এলো। সে নোয়ার দিকে শক্তিশালী আগুনের গোলা ছুড়ল। ভিড় নিস্তব্ধ হয়ে গেল। ম্যাজিশিয়ানটি ক্লান্ত হয়ে যাওয়া সত্ত্বেও নোয়া জাদুর দেওয়ার ব্যবহার করে অক্ষত অবস্থায় বেরিয়ে এলো। ভিড় রাজপুত্রের নামে জয়ধ্বনি করতে লাগল। কিন্তু নোয়া কিছুটা হতাশ ছিল। সন্ধ্যা হয়ে যাওয়া সত্ত্বেও সে উল্লেখযোগ্য কোনো অংশগ্রহণকারী খুঁজে পায়নি, শুধু প্রচুর চা পান করা হয়েছে। ঠিক তখনই রেফারি আজকের শেষ অংশগ্রহণকারীর নাম ঘোষণা করলেন। লাল চোখের একটা ব্লন্ড তরুণী এরিনায় উঠল। তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু তলোয়ার বের করার সাথে সাথে তার আচরণ বদলে গেল। সে নোয়ার দিকে তেড়ে এলো। নোয়া রক্ষা কবচ তৈরি করলেও এবার মেয়েটির আক্রমণ সেই ঢাল ভেদ করে ভেতরে ঢুকে পড়ল এবং নোয়ার বুকে আঘাত করল। ভিড় আতঙ্কে চিৎকার করে উঠল। নাইটরা সাথে সাথে মেয়েটিকে আটকে ফেলল এবং ভাবল রাজপুত্রকে আঘাত করার জন্য তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। কিন্তু নোয়া উঠে দাঁড়িয়ে বলল, ওকে ছেড়ে দাও। মেয়েটি নিজের নাম জানালো, শার্লি গ্রান্টস। নোয়া বলল, তুমি পাশ করেছ। শার্লি সহ সবাই স্তম্ভিত হয়ে গেল। রাজপুত্র তাকে ক্ষমা করে দিলেন। পরে নোয়া শার্লিকে তার কক্ষে ডাকল। সে বলল, তোমার বর্মটি খুব সুন্দর। শার্লি জানালো এটি তাদের বংশ পরম্পরায় পাওয়া। এরপর সে কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করল, আপনি আমাকে পাশ করালেন কেন, যেখানে শাস্তি দেওয়া উচিত ছিল? নোয়া বলল, আমি নিজেই আক্রমণ করতে বলেছিলাম, তাই তুমি অপরাধী নও। এখন আবার আমাকে ওই একইভাবে আক্রমণ করো। শার্লি অবাক হলেও নোয়ার নির্দেশ মেনে আবার আক্রমণ করল। এবার নোয়া তার রক্ষা কবচ দিয়ে সহজেই তা প্রতিহত করল। নোয়া বুঝিয়ে বলল, আমি চাইলে পরীক্ষার সময়ও এটি করতে পারতাম। আমি শুধু দেখতে চেয়েছিলাম কে ভয়ের ঊর্ধ্বে উঠে পুরো শক্তি দিয়ে আক্রমণ করে এবং আদেশের অনুগত থাকে। তুমি আমার নাইট হওয়ার যোগ্য। শার্লি আবেগপ্রবণ হয়ে হাঁটু গেড়ে বসে আজীবনের আনুগত্যের শপথ নিল। নোয়া খুশি হলো। এমন সময় জয়ী একজন ডাক্তার নিয়ে এলো। ডাক্তার পরীক্ষা করে জানালো এটি সামান্য একটি আঁচড় এবং জাদুর সাহায্যে তা সুস্থ করে দিল। শার্লি অবাক হয়ে বলল যে তাদের গ্রামে কোনো ডাক্তার নেই এবং জাদুর সাহায্যে সুস্থ হতে সে আগে
কখনো দেখেনি। নোয়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, যারা চিকিৎসা করাতে পারে না তারা কি করে? শার্লি জানালো, তারা গ্রামের বড়দের দিয়ে প্রার্থনা করায়। ডাক্তার মন্তব্য করলেন, গরিব এবং অশিক্ষিত মানুষের মধ্যে এটি সাধারণ নিয়ম। নোয়া জিজ্ঞেস করল, ডাক্তার হওয়ার সবচেয়ে দ্রুত উপায় কি? কোনো দক্ষ ডাক্তারের অধীনে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস হওয়া কি সম্ভব? ডাক্তার এতে সম্মতি জানালে। নোয়া শার্লিকে তার প্রথম কাজ দিল। সে বলল, তোমার গ্রাম থেকে সবচেয়ে বুদ্ধিমান আর পরিশ্রমী যুবকদের নিয়ে এসো। এই ডাক্তার তাদের চিকিৎসা শাস্ত্রের পাঠ দেবেন। ডাক্তার কোনো দ্বিধা ছাড়াই রাজি হলেন। শার্লির অবাক হয়ে মাথা নিচু করে ধন্যবাদ জানালো। নোয়া তাকে সংশোধন করে দিয়ে বলল, নাইটদের আদব কায়দা শেখো। কোনো নাইট এভাবে কুর্নিশ করে না। পরদিন সকালে শার্লি নোয়ার প্রাসাদে নিজের ঘরে জেগে উঠল। অত্যন্ত উৎসাহের সাথে তৈরি হয়ে সে কাজে বেরোল। পথে তার জয়ীর সাথে দেখা হলো। জয়ী জিজ্ঞেস করল, রাতে ভালো ঘুম হয়েছে তো? শার্লি বলল, ঘরটা খুব সুন্দর ছিল, কিন্তু উত্তেজনায় বেশি ঘুমাতে পারিনি। দুজনে গল্প করতে করতে এগোচ্ছিল, তখন কিছু পরিচারিকাকে আড্ডা দিতে আর হাসাহাসি করতে দেখা গেল। জয়ী কারণ জানতে চাইলে তারা বলল, তারা আন্দাজ করার চেষ্টা করছে যে নোয়া বড় হয়ে কেমন মেয়েকে বিয়ে করবে। শার্লি অবাক হয়ে বলল, নোয়ার বয়স তো মাত্র 6। পরিচারিকারা জানালো, রাজপুত্রদের বিয়ে ছোটবেলাতেই ঠিক হয়ে যায়। এই সাম্রাজ্যে মেয়েরা 15 বছর বয়সের আগেই বিয়ে করে ফেলে। সবাই বিশ্বাস করে নোয়া এখন সাম্রাজ্যের সবচেয়ে কাঙ্ক্ষিত পাত্র। তার প্রাসাদের আশেপাশে অনেক ক্যাফে খুলে গেছে, কারণ মেয়েরা প্রতিদিন তাকে এক পলক দেখার জন্য ভিড় করে। পরিচারিকারা আরও জানালো যে জয়ীও নোয়াকে পছন্দ করে। নিজের নাম শুনে জয়ী লজ্জায় লাল হয়ে গেল। অন্য পরিচারিকারা তাকে ঘিরে ধরে বলতে লাগলো যে সেই ইদানিং নোয়াকে ইমপ্রেস করার জন্য জাদু শিখছে। জয়ী হড়বড় করে বলল যে সে শুধু তার মাস্টারের কাজে আসার জন্য শিখছে, এবং দ্রুত সেখান থেকে চলে গেল। পরে নোয়া অফিসে গেল। সেখানে একজন অভিজ্ঞ নাইট পরীক্ষার রিপোর্ট দিচ্ছিল। ক্যাপ্টেন জানালেন, নোয়া যেসব নতুন নাইট বেছে নিয়েছে তারা সবাই চমৎকার, এবং তাদের স্কোয়াড ক্যাপ্টেনরা খুব কৃতজ্ঞ। নোয়া নথিপত্রে সই করে নাইটকে বলল, তোমাদের মতো নিবেদিত প্রাণ মানুষের জন্যই এটা সম্ভব হয়েছে। এরপর সে শার্লিকে বলল, নাইটকে বিদায় জানিয়ে আসতে। শার্লি নাইটের সামনে হাঁটু গেড়ে বসল। নাইট অবাক হয়ে বললেন, এত আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই, আমরা একই পদমর্যাদার। তবে তিনি দ্রুতই বুঝতে পারলেন নোয়া শার্লিকে শিষ্টাচার শেখার জন্য পাঠিয়েছেন। তিনি শার্লিকে পরামর্শ দিলেন, রাজপুত্রের সাথেই থাকো, এর চেয়ে ভালো মাস্টার আর পাবে না। কিছুক্ষণ পর নোয়া একটি পার্টির আয়োজন করল। সেখানে এলি গান গেয়ে সবাইকে মুগ্ধ করে দিল। অ্যালেন আর সিন্ডি হাঁটু গেড়ে বসে নোয়াকে ধন্যবাদ জানালো। নোয়া বলল, আমি এই পার্টি তোমাদের জন্যই দিয়েছি, কারণ নাইট বাছাই পরীক্ষা সফল করতে তোমাদের অনেক সাহায্য পেয়েছি। সে জানালো, এই পার্টির সব ব্যবসায়ী নোয়ার ঘনিষ্ঠ। অ্যালেন ভাবল এখান থেকে ভালো যোগাযোগ তৈরি করা যাবে। ঠিক তখন জয়ী নোয়ার জন্য একটি চিঠি নিয়ে এলো। প্রেরকের নাম লেখা না থাকায় জয়ী কিছুটা অস্বস্তিতে ছিল। নোয়া পার্টি ছেড়ে শার্লি আর জয়ীকে নিয়ে চিঠিটি খুলল। জানা গেল যে অবশিষ্ট বিদ্রোহীরা কোনো ষড়যন্ত্র করছে। নোয়া বুঝতে পারল এই তথ্য সেই নাইট দিয়েছে যে বিদ্রোহের বিষয়ে সতর্ক করতে নিজের জীবন ঝুঁকি নিয়েছিল। জয়ী আর শার্লি নাইটের আনুগত্য দেখে মুগ্ধ হলেও নোয়া ভাবল সে সাহসের চেয়ে বোকামি বেশি করেছে, কারণ সঠিক প্রশিক্ষণ ছাড়া গোয়েন্দা হওয়া সহজ নয়। নোয়া দ্রুত হেনরির সাথে যোগাযোগ করে নাইটকে থামানোর অনুরোধ করল, কিন্তু হেনরির উত্তর আসা মাত্রই নোয়া অপরাধবোধে ভেঙে পড়ল। তার ভয়টাই সত্যি হয়েছে। সেই নাইট বিদ্রোহীদের হাতে ধরা পড়েছে। তাকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে, কিন্তু সে কোনো তথ্য ফাঁস করেনি। হেনরির লোকেরা তাকে উদ্ধার করলেও তার অবস্থা সংঘাতজনক। নোয়া ভাবল, এটা আমার ভুল। যদি আমার কাছে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক থাকত তাহলে তাকে এই ঝুঁকি নিতে হতো না। নোয়া জয়ীকে নির্দেশ দিল নাইটের জন্য সেরা চিকিৎসার ব্যবস্থা করতে। পরদিন নোয়া শার্লিকে রক্ষী হিসেবে বাজারে গেল। শার্লি বড় বড় দোকান দেখে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিল, কারণ তার ছোট গ্রামে এসব ছিল না। নোয়া তাকে মনে করিয়ে দিল যে সে এখন কর্তব্যে আছে। শার্লি নিজেকে সামলে জিজ্ঞেস করল, আপনি কি কিছু কিনতে এসেছেন? নোয়া বলল, হেনরির জন্য উপহার কিনতে হবে, কারণ সে সেই বিশ্বস্ত নাইটকে বাঁচাতে সাহায্য করেছে। সে একটি শৌখিন উপহারের দোকানে প্রবেশ করল। মার্চেন্টকে বলল, রাজপুত্রের জন্য মানানসই কিছু আইটেম দেখাও। মার্চেন্ট বিরল অলংকার এবং অত্যন্ত দামি কিছু বস্তু নিয়ে এলো। শার্লি সেগুলোর জৌলস দেখে অবাক হয়ে গেল, কিন্তু নোয়ার সেসবে কোনো আগ্রহ ছিল না। তার নজর পড়ল কাপড় দিয়ে ঢাকা একটি জিনিসের ওপর। সে বলল, ওটা দেখাও। মার্চেন্ট কাপড় সরাতেই দেবীর একটি অপূর্ব কাঁচের মূর্তি বেরিয়ে এলো। নোয়া তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল। সে জিজ্ঞেস করল, কাঁচ দিয়ে এত নিখুঁত নকশা করা কি সত্যি সম্ভব? মার্চেন্ট জানালো, এটি এক কিংবদন্তি কারিগরের কাজ, যিনি অনেক আগে মারা গেছেন। তার সাথেই এই সূক্ষ্ম কাঁচের ভাস্কর্য তৈরির শিল্প হারিয়ে গেছে। পৃথিবীতে এমন মূর্তি মাত্র 2টি আছে। নোয়া তখনই সেটি হেনরির জন্য কিনে নিল। মার্চেন্টকে তার দাম ছাড়াও বোনাস হিসেবে অনেক টাকা দিল। ঠিক তখনই অষ্টম রাজপুত্র অস্কার সেখানে হাজির হলেন। তিনি নোয়াকে দেখে অবাক হলেন। তারপর যখন তার নজর কাঁচের মূর্তির উপর পড়ল, তিনি তখনই সেটি চিনতে পারলেন। তিনি বললেন,
কেমন ভাবিনি মার্চেন্ট দ্বিতীয় মূর্তিটি খুঁজে পাবে। নোয়া জিজ্ঞেস করল, প্রথমটি কোথায়? অস্কার বললেন, সেটি আমার কাছে আছে। এ কথা শোনা মাত্র নোয়া মূর্তিটি হাতে নিল এবং সজোরে মাটিতে আছড়ে ভেঙে দিল। সবাই স্তম্ভিত হয়ে গেল। সে মার্চেন্টকে শান্ত হয়ে বসতে বলল এবং জানালো যে সে মূর্তির দাম এবং পরিষ্কার করার জন্য অতিরিক্ত টাকাও দেবে। সে বুঝিয়ে বলল, দুটি কপি থাকা আর একটি মাত্র পিস থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি এটাকে সিঙ্গেল পিস বানাতে চাই। মার্চেন্টকে বলো যে দেবীর দ্বিতীয় মূর্তিটি ভেঙে গেছে, এখন পৃথিবীতে মাত্র একটি অবশিষ্ট আছে। এতে অস্কারের কাছে থাকা মূর্তির দাম কয়েক গুণ বেড়ে গেল। অস্কার নোয়ার এমন উপস্থিত বুদ্ধি দেখে তাজ্জব হয়ে গেলেন। বাড়ি ফেরার পর শার্লি বলল, আপনার সেবা করার পর থেকে একের পর এক চমক পাচ্ছি। সে বুঝতে পারছিল না কেন নোয়া অমূল্য মূর্তিটি ভাঙল। নোয়া তাকে বোঝালো, ওটা স্রেফ একটা বস্তু ছিল। বস্তু কখনো প্রকৃত সম্পদ হতে পারে না। আসল সম্পদ হলো সেই বন্ধুরা যারা চলার পথে সাথে থাকে এবং সেই মানুষগুলো যারা আমার জন্য জীবন বাজি রাখে। যেহেতু মানুষের সাথে সম্পর্কের ওপর ভিত্তি করেই নোয়ার ক্ষমতা বৃদ্ধি পায়, তাই অস্কারের উপকার করে তার স্ট্যাটাসে বড় উন্নতি হলো। শার্লি নোয়ার জীবন দর্শন দেখে অভিভূত হয়ে গেল। নোয়া বলল, তুমিও আমার সম্পদের অংশ। এভাবেই নোয়ার জীবন কাটতে লাগলো এবং আরও 6 বছর পার হয়ে গেল। 12 বছরের রাজপুত্র নোয়া এখন নতুন সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। একদিন সে একাকী ব্রেকফাস্ট টেবিলে বসেছিল। জয়ী খাবার পরিবেশন করছিল। তার নজর পড়ল নতুন পরিচারিকা জিগির ওপর, যে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। নোয়া তাকে মন খারাপের কারণ জিজ্ঞেস করলে সে জানালো, 3 দিন পার হয়ে গেলেও রাজপুত্রের জন্মদিনের উপহার নিয়ে আসা মানুষের ভিড় কমছে না। নোয়া তাকে বোঝালো যে গত বছর তো পুরো সপ্তাহ ধরে উপহার এসেছিল। জিগি অবাক হয়ে গেল। নোয়া জানালো, উপহার গ্রহণ করাই শেষ কথা নয়। প্রতিটি উপহার এবং প্রেরকের তালিকা তৈরি করতে হয়। বিশ্বস্ত পরিচারিকা এলিন এই কঠিন কাজ সামলালে বলেই সে নিশ্চিন্ত থাকতে পারে। খাওয়া শেষ করে নোয়া সামরিক বিষয়ক মন্ত্রণালয়ে গেল। সম্রাট ব্যক্তিগতভাবে তাকে সেখানে দায়িত্ব দিয়েছেন। সে চতুর্থ রাজপুত্র হেনরির কক্ষে পৌঁছল। হেনরি এবং একজন নাইট তাকে স্বাগত জানালেন। হেনরি জানালেন, সম্রাটের আদেশ এসেছে যে দক্ষিণ দিকের বিদ্রোহ দমন করতে নাইট ক্যাপ্টেন রিয়াসের নেতৃত্বে সেনাবাহিনী পাঠাতে হবে। সেখানকার বিদ্রোহীরা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং নিষ্ঠুর, তাই তাদের সমূলে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে। হেনরি নোয়ার মতামত চাইলে নোয়া তাতে একমত হল। সে রিয়াসকে দেখল, যে হেনরির সরাসরি অধীনস্থ এবং যুদ্ধক্ষেত্রে বারবার নিজের বীরত্বের প্রমাণ দিয়েছে। নোয়া ভাবল রিয়াসকে বিশ্বাস করা যায়, কিন্তু সে একটি প্রশ্ন করল, প্রকৃতপক্ষে কতজন সৈন্য নিয়ে যাচ্ছ? রিয়াস ঘামতে শুরু করল এবং উত্তর দিতে ইতস্তত করল। হেনরি রেগে গিয়ে ব্যাখ্যা চাইলেন। রিয়াস মাটিতে পড়ে ক্ষমা চাইল। নোয়া হেনরিকে শান্ত করে বলল, এটি খুব সিরিয়াস কিছু নয়। সে মনে করিয়ে দিল যে যুদ্ধের সময় জেনারেলরা সৈন্যদের সংখ্যা অনুযায়ী সম্রাটের কাছ থেকে ফান্ড পায়। অনেক জেনারেল তালিকায় সাধারণ ব্যবসায়ী এবং সাহায্যকারীদের নামও ঢুকিয়ে দেয়, যাতে বেশি ফান্ড পাওয়া যায় এবং তারা নিজেদের পকেট ভরতে পারে। রিয়াস আবারও ক্ষমা চাইল। হেনরি প্রচণ্ড রেগে গেলেও নোয়া তাকে শান্ত থাকতে বলল। সে রিয়াসকে উদ্দেশ্য করে বলল, যদি সেনাবাহিনীর জন্য তোমার বাড়তি লোক নিয়োগ করার প্রয়োজন হয় তবে সেটা তোমার অধিকার। ফান্ডের কিছু অংশ তুমি নিজের জন্য রাখতে পারো। হেনরিও বুঝতে পারল যে সাধারণ মানুষকে সৈন্য হিসেবে নথিবদ্ধ করে বাহিনীকে বড় করে দেখালে শত্রুরা ভয় পেয়ে যাবে। হেনরি নোয়ার প্রশংসা করল এই কারণে যে সে তার অধীনস্থের অর্থ আত্মসাৎ ধরে ফেলার পরও সেটিকে ইতিবাচকভাবে কাজে লাগানোর পথ দেখিয়েছে। কিন্তু নোয়া সতর্ক করে বলল, এবার শত্রুকে শুধু ভয় দেখালে হবে না। সম্রাট আমাদের ত্রুটিহীন বিজয়ের আদেশ দিয়েছেন, তাই কোনো ঝুঁকি নেওয়া যাবে না। সে রিয়াসকে জিজ্ঞেস করল, তুমি কতজন অসৈন্যকে নথিবদ্ধ করেছ? রিয়াস ভয়ে ভয়ে জানালো, প্রায় 2000 জন। নোয়া আদেশ দিল, যত দ্রুত সম্ভব ঠিক ততজনই আসল সৈন্য বাহিনীতে যোগ করো। রিয়াসের সামনে আর কোনো পথ ছিল না। এরপর নোয়া অর্থ মন্ত্রণালয়ের জন্য একটি চিরকুট লিখে রিয়াসকে দিয়ে বলল, এটি এই 2000 সৈন্যের বিবিধ খরচের ফান্ডের জন্য। এই পুরো টাকাটা তুমি নিজের কাছে রাখতে পারো। রিয়াস অবাক হয়ে গেল যে দুর্নীতির চেষ্টা করার পরও সে কেন টাকা পাচ্ছে। নোয়া ঠান্ডা গলায় বলল, এই বাড়তি অর্থের বিনিময়ে আমাকে যুদ্ধক্ষেত্রে একটি নিখুঁত বিজয় উপহার দাও। হেনরি মুগ্ধ হয়ে দেখল নোয়া কিভাবে তার অধীনস্থদের উৎসাহিত করে কাজ আদায় করে নিচ্ছে। বাড়ি ফেরার পথে হেনরি জিজ্ঞেস করল, তোমার তো যুদ্ধের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই, তাই না? নোয়া সম্মতি জানালো। সে তার স্ট্যাটাস চেক করে দেখল, সে এখনও লেভেল 1-এ আছে, কারণ সে কোনো আসল লড়াইয়ে অংশ নেয়নি। সাম্রাজ্যে সাধারণত রাজকীয় সন্তানরা খুব কম বয়সেই মারা যায়। অফিসিয়াল কারণ রোগ ব্যাধি বলা হলেও আসলে ক্ষমতার লোভে অন্য রাজপুত্ররা তাদের হত্যা করে। তাই প্রাপ্তবয়স্ক না হওয়ার আগে সম্রাটের সরাসরি নির্দেশ ছাড়া
ছাড়া কোনো রাজপুত্র যুদ্ধে যায় না। হেনরি বলল, তোমার বয়স এখন 12, এবার বাস্তব লড়াইয়ের অভিজ্ঞতা নেওয়া উচিত। তোমার কাছে কিংবদন্তি জাদুকরী তলোয়ার আছে, তাই কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক তখনই হেনরির ঘোড়ার গাড়িটি হঠাৎ থেমে গেল। একটা মেয়ে দৌড়ে এসে তাদের সাহায্য চাইল। দেখা গেল কিছু গুন্ডা ছোট ছোট বাচ্চাদের ধরে একটা জাহাজে করে পাচার করার চেষ্টা করছে। নোয়া গাড়ি থেকে নেমে তাদের থামতে বলল। গুন্ডারা নোয়াকে চিনতে না পেরে উপহাস করে বলল, যাও বাচ্চা, গিয়ে মায়ের দুধ খাও। নোয়া তাদের এই কথায় গুরুত্ব না দিয়ে স্লেভ ট্রেডিং বা দাস ব্যবসার রেজিস্ট্রেশন নাম্বার চাইল, কারণ এই সাম্রাজ্যে অবৈধভাবে দাস ব্যবসা করা আইনত দণ্ডনীয়। যখন গুন্ডারা আক্রমণ করতে এলো, নোয়া লিভায়াথান বের করে কাউকে হত্যা না করেই সবাইকে নকআউট করে দিল। তখনই ছায়া থেকে এক দুর্বল চেহারার বৃদ্ধ বেরিয়ে এসে নিজেকে এই ব্যবসার মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় দিল। সে নোয়াকে হুমকি দিয়ে বলল, আমার পেছনে প্রথম রাজপুত্র গিলবার্টের সমর্থন আছে, তাই আমার সাথে লাগতে এসো না। নোয়া বুঝতে পারল এই বৃদ্ধটি অত্যন্ত ধূর্ত। বৃদ্ধটি তাকে বলল, মেয়েগুলোকে ছেড়ে দাও আর এমন ভান করো যেন তুমি কিছুই দেখোনি। কিন্তু নোয়া আপোষ করার পাত্র নয়। সে হেনরিকে জিজ্ঞেস করল, একে চেনো? হেনরি উপহাস করে বলল, এই বিশ্রী চেহারা আগে কখনো দেখিনি। নোয়া তখন সজোরে ঘোষণা করল, আজকাল নামহীন বদমাশরাও প্রথম রাজপুত্রের নাম ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষ হয়তো এদের কথায় ঠকবে, কিন্তু আমরা দুই ভাই ঠকব না। উপস্থিত সাধারণ মানুষ নোয়াকে ভাইস প্রিন্স হিসেবে চিনে ফেলে। নোয়া সৈন্যদের আদেশ দিল, এই লোকগুলোকে প্রথম রাজপুত্র গিলবার্টের বাসভবনে নিয়ে যাও এবং বলো যে তারা তার নাম ব্যবহার করে অবৈধ কাজ করছিল। হেনরি নোয়ার উপস্থিত বুদ্ধি দেখে অবাক হলো। নোয়া বুঝিয়ে বলল, যদি এরা সত্যি গিলবার্টের লোক হয়ে থাকে তবে আমি সরাসরি এদের মারতে পারতাম না। আবার রাজপুত্র হয়েও অবৈধ দাস ব্যবসা দেখে চুপ থাকা যায় না, তাই এদের প্রতারক সাজিয়ে গিলবার্টের কাছেই পাঠিয়ে দিলাম। গিলবার্ট নিজের দায় এড়াতে এদের সরিয়ে দেবে। পরে ডিনারের সময় খবর এলো যে প্রথম রাজপুত্র গিলবার্টের পক্ষ থেকে একজন দূত এসেছে। গিলবার্ট নোয়াকে ধন্যবাদ পাঠিয়েছেন সেই প্রতারকদের ধরার জন্য। তিনি জানিয়েছেন যে তাদের আদালতে বিচারের জন্য পাঠানো হচ্ছিল, কিন্তু তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আসলে গিলবার্ট নিজেই তাদের মুখ বন্ধ করে দিয়েছেন। হেনরি জানালো, গিলবার্ট বিলাসিতার টাকা জোগাতে এই ধরনের অবৈধ ব্যবসা চালায়। নোয়া বলল, গিলবার্ট প্রথম রাজপুত্র হওয়া সত্ত্বেও সম্রাট হতে পারবে না, কারণ সে একজন উপপত্নীর সন্তান। তাই এই দাস ব্যবসা আর ব্যক্তিগত সম্পত্তি তার প্রধান লক্ষ্য। হেনরি অবাক হয়ে গেলেন যে তার 12 বছরের ছোট ভাই রাজনীতির মারপ্যাচ এত দ্রুত বুঝে ফেলেছে। পরের দিন নোয়া সেই বাচ্চাদের কাছে গেল যাদের সে উদ্ধার করেছিল। সে জানালো যে সে উপরতলায় কথা বলেছে এবং এখন তারা সবাই মুক্ত। তারা চাইলে বাড়ি ফিরে যেতে পারে। কিন্তু বাচ্চাদের কোনো বাড়ি ছিল না, তাদের নিজেদের পরিবারই আগে তাদের বিক্রি করে দিয়েছিল। নোয়া বুঝতে পারল এই বাচ্চাদের ফিরিয়ে দিলে তারা আবার পাচার হয়ে যাবে, তাই সে সিদ্ধান্ত নিল এদের নিজের কাছেই রাখবে। সে বাটলারকে আদেশ দিল, এদের জন্য ঘর তৈরি করো, কাজের ব্যবস্থা করো এবং কেউ পড়াশোনা করতে চাইলে তারও ব্যবস্থা করো। বাচ্চাদের দলনেত্রী অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কি আমাদের কিনে নিচ্ছেন? নোয়া বলল, না, আমি তোমাদের কিনছি না, তোমরা যখন ইচ্ছা চলে যেতে পারো, কিন্তু যদি এখানে থাকো তবে বিশ্বাসঘাতকতা আমি সহ্য করব না। নোয়া তার জীবন দর্শন নিয়ে ভাবছিল, মানুষই আসল সম্পদ। এই চিন্তা থেকে সে এলিনকে তার অফিসে ডাকল। এলিন যখন জন্মদিনের উপহারের তালিকা দিচ্ছিল, নোয়া তাকে একটি খাম এগিয়ে দিয়ে বলল, তোমাকে আমার পরিচারিকার কাছ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। আমি চাই তুমি আমার এলাকার একজন সরকারি কর্মকর্তা বা মেয়র হিসাবে কাজ করো। এলিন ঘাবড়ে গেল, কিন্তু নোয়া তাকে বোঝালো যে তার মেধা শুধু ঘর মোছার কাজে নষ্ট করা ঠিক নয়। নোয়া বলল, তুমি যদি ভালো প্রশাসক হতে পারো তবে লোকে আমার রুচির প্রশংসা করবে। নোয়ার আদেশ শিরোধার্য করে এলিন নতুন দায়িত্ব নিল। এরপর সম্রাট নোয়াকে ডেকে পাঠালেন। নোয়া গিলবার্টের সম্মান রক্ষা করেছে শুনে সম্রাট খুশি হয়েছেন। নোয়া বিনীতভাবে জানালো যে সবটাই কাকতালীয় ছিল, তার মূল লক্ষ্য ছিল বাচ্চাদের বাঁচানো। সে মনে মনে বুঝল গিলবার্ট নিজেকে নির্দোষ প্রমাণ করতে আগেভাগেই সম্রাটের কাছে রিপোর্ট করেছে। সম্রাট অপরাধীদের শাস্তি নিয়ে জানতে চাইলে নোয়া আইনের ধারা অনুযায়ী জানালো যে মূল হোতার ডান হাত কেটে ফেলা হোক এবং বাকিদের সেনাবাহিনীতে পাঠিয়ে দেওয়া হোক। কথার মাঝে সম্রাট রসিকতা করে বললেন, আমি হলে ছদ্মবেশে গিয়ে ওদের হাতে মার খেতাম, তারপর হাতে নাতে ধরতাম। প্রধানমন্ত্রী হাসতে হাসতে বললেন, সেটা তো রাজপরিবারের বিরুদ্ধে অপরাধ হতো, অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হতো। কিন্তু নোয়ার সাথে সাথে তথ্য সংশোধন করে বললেন,
বলল, যদি ছদ্মবেশে থাকা সম্রাটের পরিচয় অপরাধী না জানে তবে সেটি সাধারণ মারপিট হিসাবে গণ্য হবে, রাজপরিবারের বিরুদ্ধে অপরাধ নয়। পুরো রাজসভায় নিস্তব্ধতা নেমে এলো। নোয়া ভয় পেল যে সে প্রধানমন্ত্রীর ভুল ধরতে গিয়ে হয়তো বেশি বলে ফেলেছে। কিন্তু সম্রাট অট্টহাসি দিয়ে প্রধানমন্ত্রীকে বললেন, তুমি বাজি হেরে গেছো, আমি জিতেছি। আসলে সম্রাট আর প্রধানমন্ত্রী বাজি ধরেছিলেন যে নোয়া আইনের ফাঁকফোকর ধরতে পারে কিনা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় সম্রাট নোয়াকে নতুন বিচারমন্ত্রী হিসাবে ঘোষণা করলেন। পুরো দরবার নোয়ার জন্য জয়ধ্বনি দিল। হেনরির পর সেই দ্বিতীয় রাজপুত্র যে এত কম বয়সে মন্ত্রী হল। রাতে নোয়া অ্যালির গান শুনতে গেল, কিন্তু তার মাথায় তখন সম্রাটের পরিকল্পনার কথা ঘুরছিল। তার মনে হলো এই পদের পেছনে সম্রাটের কোনো গভীর উদ্দেশ্য আছে। পরদিন সকালে নোয়া বিচার মন্ত্রণালয়ে তার নতুন অফিসে পৌঁছল। শার্লি তার গাড়ির দরজা খুলে দিয়ে তাকে স্বাগত জানালো। মন্ত্রণালয়ের সব কর্মচারী অত্যন্ত উৎসুক হয়ে নোয়ার জন্য অপেক্ষা করছিল। অফিসে পৌঁছনো মাত্রই ভাইস মিনিস্টার ওয়াইনি তাকে স্বাগত জানালো। নোয়া ভাবল, এত কম বয়সে ভাইস মিনিস্টার হয়েছে মানে ছেলেটি নিশ্চয়ই বেশ প্রতিভাবান এবং পরিশ্রমী। নোয়া সরাসরি জিজ্ঞেস করল, বিচারমন্ত্রীর কাজগুলো আসলে কি কি? ওয়াইনি জানালো যে প্রধান দুটি দায়িত্ব আছে। প্রথমত, পুরো মিয়ার সাম্রাজ্যের সব আদালতের মধ্যে সমন্বয় করা, এবং দ্বিতীয়ত, গুরুতর অপরাধগুলো সরাসরি তদারকি করা, যেমনটা 6 বছর আগে নোয়ার এলাকায় বিদ্রোহের সময় হয়েছিল। নোয়া হঠাৎ একটি প্রশ্ন করে ওয়াইনিকে কাঁপিয়ে দিল। সে জিজ্ঞেস করল, আপনি বছরে কত টাকা ঘুষ নেন? ওয়াইনি ঘামতে শুরু করল এবং অস্বীকার করল, কিন্তু নোয়া তাকে আশ্বস্ত করে বলল, শান্ত হও, আমি এ নিয়ে কোনো ঝামেলা করব না, শুধু জানতে চাই তুমি ঘুষ থেকে কত আয় করো। কথা দিচ্ছি, এই ঘর থেকে বের হওয়া মাত্রই আমি সব ভুলে যাব। নোয়ার উপর ভরসা করে ওয়াইনি স্বীকার করল যে সে বছরে বড়জোর $1000 ঘুষ নেয়, তবে তার অধীনস্থরা এর 10 গুণ বেশি নেয়। ওয়াইনি জানালো সে খুনের মামলায় কখনো ঘুষ নেয় না, কারণ সেগুলো ফাঁস হওয়ার ভয় থাকে। সে শুধু ওই ডাউটফুল কেসগুলোতে টাকা নেয় যেগুলো যে কোনো দিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব। নোয়া তক্ষুনি একটি নতুন পেস্লিপ লিখে তার বেতন বার্ষিক $5000 করে দিল, যা তার ঘুষের আয়ের চেয়েও কয়েক গুণ বেশি। নোয়া শর্ত দিল, বিনিময়ে আজ থেকে কখনো ঘুষ নেবে না। ওয়াইনি বুঝতে পারল কেন সম্রাট এই কম বয়সী শিশুকে বিচারমন্ত্রী বানালেন। সে এই বেতন বৃদ্ধি ফিরিয়ে দিয়ে বলল, বাড়তি ইনসেন্টিভ ছাড়াই আমি ঘুষ নেওয়া বন্ধ করে দেব এবং আপনার প্রতি পূর্ণ অনুগত থাকব। নোয়া তাকে বিশ্বাস করল এবং এতে তার স্ট্যাটাস পয়েন্টেও বেশ উন্নতি হল। সেই রাতে অস্কার তার বাগানে এক জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করল নোয়াকে অভিনন্দন জানাতে। অস্কার জানালো, সম্রাটের 50 বছরের শাসনকালে হেনরির পর নোয়াই দ্বিতীয় রাজপুত্র যে মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছে। নোয়া অস্কারকে জিজ্ঞেস করল, বাবা হঠাৎ আমাকেই এই পদের জন্য কেন বেছে নিলেন? অস্কার ক্যাজুয়ালি বলল, সম্রাট তোমাকে অনেক পছন্দ করেন। নোয়া মনে করিয়ে দিল যে হেনরি যুদ্ধক্ষেত্রে বীরত্ব দেখিয়ে মন্ত্রী হয়েছিল, কিন্তু সে নিজে এখনও তেমন কিছু করেনি। এরপর নোয়া সাম্রাজ্যের পুরনো ইতিহাসের কথা তুলল। যখন উত্তরাধিকার নিয়ে সমস্যার জন্য রাজপুত্ররা শুধু বিলাসিতা করত, তখন সম্রাট সিস্টেম বদলে সবাইকে এলাকা শাসনের দায়িত্ব দেন, যাতে যোগ্য শাসক তৈরি হয়। নোয়া সন্দেহ প্রকাশ করল যে সম্রাট হয়তো নোয়াকে ক্রাউন প্রিন্স বা ভবিষ্যৎ সম্রাট বানানোর পরিকল্পনা করছেন। এই কথা শুনে অস্কার এতটাই চমকে গেল যে সে দাঁড়িয়ে পড়ল এবং পুরো পার্টি থেমে গেল। ঠিক তখনই এক বার্তাবাহক একটি চিঠি নিয়ে এলো। চিঠিটি পড়ে অস্কারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে নোয়াকে বলল, তোমার ধারণা একদম ঠিক ছিল। কাল সম্রাট তোমাকে অর্থমন্ত্রী হিসাবেও নিযুক্ত করবেন। সম্ভবত তিনি ক্রাউন প্রিন্স আলবার্টের উপর চাপ সৃষ্টি করতে এমনটা করছেন। অন্যদিকে শহরের এক গোপন আস্তানায় রাজকীয় রক্ষীরা অভিযান চালিয়ে একজন মন্ত্রী এবং তার সহযোগীদের গ্রেফতার করল। তারা সম্রাটের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। প্রধানমন্ত্রী সম্রাটকে জানালেন যে গ্রেফতার হওয়া মন্ত্রী স্বীকার করেছে তারা সম্রাটকে সরিয়ে ক্রাউন প্রিন্স আলবার্টকে সিংহাসনে বসাতে চায়। সম্রাট বুঝলেন আলবার্ট 30 বছর ধরে ক্রাউন প্রিন্স হয়ে থাকার ফলে এখন ধৈর্য হারিয়ে ফেলেছে। যদিও আলবার্টের বিরুদ্ধে সরাসরি কোনো শক্ত প্রমাণ নেই। সম্রাট অস্কারের কথা জিজ্ঞেস করলে প্রধানমন্ত্রী জানালেন যে অস্কার বিষয়টি আগে থেকেই আঁচ করতে পেরেছিল। সম্রাট সবকিছু শুনে অবাক হলেন, কিন্তু যখনই জানলেন নোয়া আগে থেকেই বিষয়টি আঁচ করতে পেরেছে, তিনি সমস্ত কৃতিত্ব তাকে দিলেন। সম্রাট বললেন, আমার সব ছেলের মধ্যে নোয়াই সবচেয়ে তীক্ষ্ণ বুদ্ধির। গিলবার্ট আর আলবার্ট দেশ চালানোর যোগ্য নয়। আমার সব আশা এখন হেনরি, অস্কার আর নোয়ার উপর। যারা এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তারাই সিংহাসন পাবে।
পরের দিন নোয়া ষড়যন্ত্রের চূড়ান্ত রিপোর্ট পেল, তাকেই এই মামলার বিচারক বানানো হলো। ভাইস মিনিস্টার ওয়াইনে জিজ্ঞেস করল, এখন আমাদের কি করা উচিত? নোয়া কিছুটা ইতস্তত করছিল, কারণ সব প্রমাণ আলবার্টের দিকে ইঙ্গিত করলেও কোনো অকাট্য প্রমাণ নেই। রাজপরিবারের সদস্যদের জন্য শাস্তির বিধান শিথিল হলেও সম্রাটকে সরিয়ে দেওয়ার চেষ্টার শাস্তি অত্যন্ত ভয়াবহ। কিন্তু ক্রাউন প্রিন্সকে মৃত্যুদণ্ড দিলে পুরো সাম্রাজ্য কেঁপে উঠবে। নোয়া বুঝতে পারল সম্রাট আলবার্টের নাম এই কলঙ্কে জড়াতে চান না, তাই সে দ্রুত রায় শোনাল, ষড়যন্ত্রে লিপ্ত সবাইকে অবিলম্বে মৃত্যুদণ্ড দেওয়া হোক। বিচারমন্ত্রী হিসাবে নোয়া তার ক্ষমতা ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করার সময় এগিয়ে আনল, যাতে আলবার্টকে বাঁচানো যায়। সম্রাট এতে অত্যন্ত খুশি হয়ে নোয়ার বেতন আরও $1000 বাড়িয়ে দিলেন। নোয়া নিশ্চিত হল যে সম্রাট আড়ালে আলবার্টকেই রক্ষা করতে চাইছেন। বিচার মন্ত্রণালয়ে ফিরতেই খবর এলো এক জরুরি অবস্থার। কিছু আততায়ী ভেতরে ঢুকে পড়েছে এবং রক্ষীদের হত্যা করছে। নোয়া শার্লিকে হেনরির কাছে সাহায্যের জন্য পাঠাতে চেয়েও মত বদলাল। সে বুঝতে পারল এই হামলার সময়টা খুব রহস্যজনক। সে শার্লিকে পুরো মন্ত্রণালয় ব্যারিকেড করার নির্দেশ দিল এবং নিজে লিভায়াথান নিয়ে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকে নোয়া দেখল অনেক সৈন্য মারা গেছে। সে নিজে লড়াইয়ে নেমে পড়ে এবং অসাধারণ তলোয়ার চালনায় সব আততায়ীকে ঘায়েল করে। ওয়াইনি দৌড়ে এসে দেখল নোয়া একাই সব সামলে নিয়েছে। জানা গেল গত রাতে ধরা পড়া সব বিদ্রোহী মারা গেছে। নোয়ার সাথে সাথে বুঝতে পারল এরা আলবার্টের পাঠানো খুনি, যারা প্রমাণ লোপাট করতে এসেছিল। নোয়া পরিস্থিতি সামাল দিতে নিজের শরীরের লিভায়াথান দিয়ে একটি আঘাত করল। সে ওয়াইনিকে বলল, আততায়ীরা রাজপুত্রের ওপর হামলা করেছে, এর শাস্তি কি? ওয়াইনি বলল, অবিলম্বে মৃত্যুদণ্ড। নোয়া আদেশ দিল খুনিদের তক্ষুনি মেরে ফেলতে, যাতে তাদের মুখ থেকে আলবার্টের নাম বের হতে না পারে। নোয়া মনে মনে আলবার্টকে গালি দিল তার বোকামির জন্য। পরের দিন সম্রাট নোয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন। তিনি নোয়ার সাহসের প্রশংসা করে বললেন, আমার সব ছেলে যদি তোমার মতো হতো। সম্রাট নোয়াকে নিয়ে হাঁটতে বের হলেন। সম্রাট জানালেন, অনেক মহান শাসকের শেষ সময়টা খুব লজ্জাজনক হয়। নোয়া বুঝল সম্রাট নিজেকে মহান শাসক মনে করেন এবং আলবার্টের পরিকল্পনা সফল হলে লোকে সম্রাটকে একজন অক্ষম বৃদ্ধ ভাবত, যে নিজের ছেলেদের সামলাতে পারে না। সম্রাট আলবার্টকে শাস্তি দিচ্ছেন না, কারণ তাতে তার নিজের সম্মান ক্ষুণ্ণ হবে। নোয়া তখন সম্রাটকে একটি প্রস্তাব দিল। সে বলল, আপনি আমাদের 3 ভাইকে মন্ত্রী বানিয়েছেন, যা সাম্রাজ্যের ইতিহাসে নতুন। লোকে এতে ভুল ধরতে পারে, তাই আমাদের কাজ তদারকি করার জন্য একজন সুপারভাইজার নিয়োগ করুন। সম্রাট প্রধানমন্ত্রীর কথা ভাবলেও নোয়া অন্য বুদ্ধি দিল। সে প্রস্তাব করল যেন সম্রাট আলবার্টকে প্রাইম মিনিস্টার প্রিন্স বানিয়ে দেন, যাতে সে পদমর্যাদায় উপরে থেকে সবাইকে তদারকি ও সমন্বয় করতে পারে। এই কথা শুনে সম্রাট প্রচণ্ড রেগে গেলেন এবং নোয়াকে তক্ষুনি বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়ার আদেশ দিলেন। সম্রাট যখন চলে যেতে উদ্যত হলেন, তখন নোয়া তাকে মনে করিয়ে দিল যে সামান্য বুদ্ধি আছে এমন যে কেউ বুঝতে পারবে আলবার্ট দীর্ঘ 30 বছর ধরে ক্রাউন প্রিন্স হয়ে আটকে থেকে অত্যন্ত ধৈর্যহীন হয়ে পড়েছেন। তাকে সন্তুষ্ট করার জন্য বিশেষ কিছু পদমর্যাদা দেওয়া প্রয়োজন। নোয়া প্রস্তাব দিল যে আলবার্টকে সম্রাটের প্রতিনিধি বা প্রক্সি বানানো হোক, কিন্তু সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত যেন সম্রাটের হাতেই থাকে। সম্রাট ভাবলেন, এতে তো আলবার্টের ক্ষমতা যে কোনো মন্ত্রীর চেয়ে বেড়ে যাবে এবং সে চাইলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্রাটের কাছে পৌঁছানো বন্ধ করে দিতে পারে। নোয়ার কাছে এরও সমাধান ছিল। সে বলল, যদি 3 মন্ত্রী রাজপুত্রের মনে হয় যে আলবার্ট কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাতিল করে ভুল করছেন, তবে তারা সরাসরি সম্রাটের কাছে আপিল করতে পারবেন। অর্থাৎ আলবার্টের হাতে কোনো প্রকৃত ক্ষমতা থাকবে না, কিন্তু তার পদমর্যাদা এমন হবে যে তিনি নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করবেন। নোয়ার এই বুদ্ধিতে যারপরনাই মুগ্ধ হলেন এবং দ্রুত এই ব্যবস্থা কার্যকর করার আশ্বাস দিলেন। তিনি নোয়ার চুলে হাত বুলিয়ে আবারও আক্ষেপ করে বললেন, আফসোস, তুমি যদি আরও আগে জন্মাতে। নোয়াও বুঝতে পারল তার পিতা একজন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, যিনি প্রজাদের মঙ্গলের কথা ভাবেন। সম্রাট যত দীর্ঘ সময় শাসন করবেন, সাম্রাজ্যের মানুষ তত বেশি সুখী হবে। সম্রাট তখন ঘোষণা করলেন যে নোয়ার এই অভাবনীয় বুদ্ধির জন্য তাকে পুরস্কৃত করা উচিত এবং কোনো অর্থই এই উপকারের তুলনায় যথেষ্ট নয়। তিনি সাম্রাজ্যের গুপ্তধন কক্ষে নিয়ে গেলেন, যেখানে সাম্রাজ্যের ইতিহাসের সব অমূল্য বস্তু সংরক্ষিত আছে। সম্রাট মনে করিয়ে দিলেন যে গতবার নোয়া সেখান থেকে শিল্ড রিং বেছে নিয়েছিল। এবারও তিনি নোয়াকে নিজের পছন্দমতো একটি বস্তু বেছে নিতে বললেন। নোয়া দেরি না করে তার তলোয়ার লিভায়াথানকে রেডারের মতো ব্যবহার করল এবং অতি মূল্যবান কিছু খোঁজা শুরু করল। হঠাৎ সে একটি ছোট বাক্সের সামনে এসে থামল। সম্রাট অবাক হলেন যে নোয়া সেই বিশেষ বাক্সটাই খুঁজে পেয়েছে। নোয়া যেমনই বাক্সটি খুলল, অমনি এক প্রচণ্ড অগ্নিঝড় বা ফায়ার টর্নেডো তাকে 4 দিক থেকে ঘিরে ধরল।
আর এখানেই এই ভিডিওটি শেষ হয়ে যায়।